সরি সরি, আমি আসলে বুঝতে পারিনি। একটু তাড়াহুড়োয় যাচ্ছিলাম তো, তাই আপনাকে খেয়াল করতে পারিনি। কোনো ব্যাপার না ডার্লিং, তোমার জিনিসগুলো বোরকার ভেতরে থাকলেও কিন্তু সেই লেভেলের। মানে, এসব কি বলছেন আপনি? না, আমি তো সেরকম কিছুই বলিনি। আসলে বললাম যে আপনি পর্দা করলেও আপনার বডি ফিগার কিন্তু সেই। একজন বোরকা পরিহিত মেয়েকে দেখেও এইসব কথা যদি আপনারা বলতে পারেন, তাহলে সমাজের কোথায় মেয়েরা নিশ্চিন্তে থাকতে পারে সেটা বলতে পারেন? এত কিছু বলা বা দেখার মতো সময় আমার নেই। যাই হোক, আসি। নেক্সট টাইম দেখা হলে জিনিসগুলো স্বাদ নেওয়ার চেষ্টা করব। এই কথা বলে আকাশ সেখান থেকে হনহন করে চলে গেল। আর এদিকে নেহা অনেকটা বিরক্তি নিয়ে এই ছেলেটার চলে যাওয়ার দিকে তাকিয়ে তাকিয়ে দেখছিল। দেখে তো বেশ ভদ্রলোক বলেই মনে হয়, কিন্তু তার চরিত্র এতটা নিচু এটা নেহা ভাবতেই পারছে না। একটা বোরকা পরে যেতাম, মেয়ের দিকে যদি এভাবে তাকিয়ে থাকে, এরকম বাজে মন্তব্য করতে পারে, তাহলে এই ছেলেগুলো সাধারণ মেয়েকে দেখলে কেমন মন্তব্য করে এটাই ভেবে পায় না নেহা। এসব কথা ভাবতে ভাবতেই সে ইন্টারভিউ রুমে এসে পৌঁছালো। আসসালামু আলাইকুম স্যার। গতকালকে আমি আপনাদের ফোন করেছিলাম। আপনার অফিসের বসের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট পদে যে একজন মেয়ে নেওয়া হচ্ছে, আমি সেই পোস্টের জন্য আবেদন করতে চাই। সব কিছু ঠিক আছে, তবে একটা কথা বলতে চাই। আপনি যদি আমার বসের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হয়ে চাকরি করতে চান, তাহলে আপনাকে বোরকাটা খুলে ফেলতে হবে। আমার বস আবার এইসব পর্দা একদম পছন্দ করে না। ওনার সঙ্গে মডার্ন হয়ে চলাফেরা করতে হবে, ওনার মতো করে। স্যার, আপনাদের তো কাজের প্রয়োজন, আমি কাজ করে যেতে পারলেই তো হলো। কিন্তু আমি বোরকাটা খুলতে পারবো না। আমি ছোটবেলা থেকেই পর্দা করি। আমার বাবা মা আমাকে কখনোই খোলামেলা পোশাকে বাইরে ঘুরোঘুরি করার পারমিশন দেয়নি, আর ভবিষ্যতেও হয়তো দেবে না। তাছাড়া আমার নিজের একটা ভালো লাগা খারাপ লাগা আছে। যেহেতু আমি ছোটবেলা থেকেই পর্দা করে অভ্যস্ত, তাই এখন চাইলেও বেপর্দায় চলাফেরা করতে পারবো না। তাহলে আই অ্যাম সরি, আমি আপনাকে চাকরি দিতে পারলাম না। কারণ আপনি যদি আমাদের বসের মনের মতো করে চলতে না পারেন, তাহলে বস আপনাকে রেখে কী করবে? হতাশ মনে নেহা সেখান থেকে ফিরে আসে। তার কিছুই করার নেই। এই নিয়ে সে বেশ কয়েক জায়গায় চাকরির জন্য ইন্টারভিউ দিয়েছে, কিন্তু কোথাও চাকরি হচ্ছে না, শুধুমাত্র তার বোরকার জন্য। কিন্তু সে বোরকাও কোনোভাবে খুলবে না, কারণ ছোটবেলা থেকে সে পর্দা করে। এখন আপনাদের প্রশ্ন থাকতেই পারে, যে মেয়েটা ছোটবেলা থেকেই পর্দা করে, সেই মেয়েটার হঠাৎ কী করে এমন প্রয়োজন হলো যে তাকে বাইরে গিয়ে চাকরি করতে হবে। তো ভিউয়ার্স, চলুন কথা না বাড়িয়ে সেই কারণটাই আপনাদেরকে বলা যাক। নেহার বাবা ছিল শহরে নামকরা 10 জন ব্যবসায়ীদের মধ্যে একজন, কিন্তু হঠাৎ একটা কারণেই তিনি অসুস্থ হয়ে যান। আর তখন থেকেই অফিসের ম্যানেজারকে দায়িত্ব দেওয়া হয় অফিসের সমস্ত কাজ সামলানোর জন্য। নেহা তখন অনার্স ফাইনাল ইয়ারে পড়াশোনা করছে। সে অনেকবার তার বাবাকে বলেছিল সে অফিসের দায়িত্ব নিয়ে অফিস দেখাশোনা করবে, কিন্তু তার বাবা চাইতো তার মেয়ে আগে পড়াশোনা শেষ করুক, তারপর অন্য কিছু। আর ভাগ্যে যেটা আছে সেটা তো হবেই, তাই নেহাকে তখন আর অফিস সামলাতে দেওয়া হয়নি। নেহাও এই বিষয় নিয়ে তেমন একটা ঘাবড়ায়নি। ম্যানেজার ছিল তাদের অনেক পুরনো আর বিশ্বস্ত একজন মানুষ। বিশ্বস্ততার আড়ালে এরকম কিছু একটা করে বসবে সেটা কেউ কল্পনাও করেনি। ম্যানেজার কোম্পানির সব টাকা নিজের পকেটে ঢুকায়, আর অবশেষে কোম্পানি নিলামে তুলে সেই টাকা নিয়ে দেশ ছেড়ে পালিয়ে যায়। তাই তো নেহার আব্বুকে একদম পথে বসতে হয়েছে। নেহার আম্মু বেঁচে নাই। নেহার বয়স যখন 5 বছর, তখন একটা গাড়ি অ্যাক্সিডেন্টে নেহার আম্মু মারা যায়। তারপর থেকে নেহার সমস্ত দেখাশোনা নেহার অবৈধ। কিন্তু এখন নেহার আব্বু বিছানা থেকে উঠতে পারে না। ওনার অর্ধেকটা শরীর প্যারালাইজড হয়ে গেছে। তাছাড়া ওনার হার্টে ব্লক, কিডনিতেও সমস্যা। সব মিলিয়ে উনি যে এখন বেঁচে আছেন এটাই অনেক বেশি। মানুষকে বেঁচে থাকতে হলে খাবার খেতে হবে, ওষুধ খেতে হবে, এগুলো নিয়েই হয়েছে এখন যত ঝামেলা। কারণ নেহার বাবার একটা বাড়ি থাকলেও সেখানে প্রয়োজনীয় কোনো জিনিস নেই। নেহার বাবার ওষুধ কেনার মতো টাকা পর্যন্ত নেই। যেটুকু ছিল সেটুকুও শেষ হয়ে গেছে। নেহা কোনো রকমে তার অনার্স ফাইনাল ইয়ারের পরীক্ষাটি দেয়, আর তারপরে সিদ্ধান্ত নেয় সে কিছু একটা করবে। কিন্তু যত সমস্যা তার এই বোরকায়। সে যত জায়গাতে চাকরি করতে চায় না কেন, সব জায়গাতেই তাকে একই রকম কথা বলা হয়, তাকে প্রথমে বোরকা পরিধান করা ছাড়তে হবে। কিন্তু সে কোনোভাবেই বোরকা ছাড়বে না, তাই তার চাকরিটাও আর হয়ে ওঠে না। আজও সে হতাশ মন নিয়ে বাসে ফিরে আসে। বাসে এসে সে তার আব্বুর রুমে যায়। গিয়ে দেখে আব্বুর অবস্থা খুবই খারাপ। অন্তত কিছু একটা খেতে পারতো আজ, তাও খেতে পারছে না, খুব কষ্ট হচ্ছে। নেহা তখন তার আব্বুর পাশে গিয়ে বসে, আর তার আব্বুর হাতে হাত রেখে বলতে থাকে। আব্বু, আমি কি করব কিছুই বুঝতে পারছি না। কোথাও চাকরি নিতে পারছি না। আর এই মুহূর্তে তোমার ওষুধের খুব প্রয়োজন। তাছাড়া বেঁচে থাকার জন্য আমাদেরকে যে খাবারটা খাওয়া প্রয়োজন, সেই খাবারটা কেনার মতো পয়সাও এখন আমাদের হাতে নেই।
আল্লাহ আমাদেরকে কেন এরকম পরীক্ষা নিচ্ছেন? নিহার এই কথাগুলো তার আব্বু শুনতে পেলেও কোনো উত্তর দিতে পারেনি, কারণ উনি কথাও বলতে পারেন না। চুপচাপ শুধু চোখ দিয়ে পানি ঝরাচ্ছে। নেহা বেশ কিছুক্ষণ তার বাবার পাশে বসে থেকে তারপর নিজের রুমে চলে যায় আর ফেসবুক স্ক্রল করতে থাকে। কোথাও কোনো চাকরির ব্যবস্থা করতে পারে কিনা সে খোঁজ নিতে থাকে, কিন্তু ভাগ্য বিপক্ষে থাকলে যা হয়, নেহার চাকরির ব্যবস্থা আর হয়ে ওঠে না। এভাবে দেখতে দেখতে আরো বেশ কয়েকদিন হয়ে গেল। ইতিমধ্যে ঘরে চাল ডাল যা ছিল সব ফুরিয়ে গেছে, আর নেহার আব্বুর ওষুধ তো অনেক আগেই ফুরিয়ে গেছে। নেহা কি করবে কোনো কিছুই চিন্তা করে পায় না। নেহার গলায় একটা স্বর্ণের চেইন ছিল, এটা বিক্রি করতে সেদিন স্বর্ণকারের দোকানে যায়। চেনটা বিক্রি করে টাকাগুলো নিয়ে যখন বাসায় ফিরতে যাবে তখনই ছিনতাইকারীর কবলে পড়ে। ছিনতাইকারীরা নেহার সমস্ত টাকা পয়সা নিয়ে সেখান থেকে দৌড়ে চোখের পলকেই উধাও হয়ে গেল। নেহা কি করবে কিছু বুঝতে না পেরে রাস্তার পাশেই বসে কান্না করতে লাগলো। তখনই হঠাৎ করে সেদিনকের সেই ছেলেটা, মানে আমাদের গল্পের নায়ক আকাশ, ওই রাস্তা দিয়েই যাচ্ছিল। নেহাকে ওভাবে রাস্তার পাড়ে বসে কান্না করতে দেখে আকাশ গাড়ি দাঁড় করিয়ে তার দিকে এগিয়ে আসে আর বলে, আমি যদি ভুল না করে থাকি তাহলে আপনি আমার দেখা সেই দিনকার সেই মেয়েটা না, যার সঙ্গে সেদিন আমার ধাক্কা লেগেছিল? সেদিন আকাশ নেহার সঙ্গে যেরকম ব্যবহার করেছে, এরপর আর আকাশের সঙ্গে কোনো কথা বলার কোনো ইচ্ছাই নেহার ছিল না। কিন্তু তারপরেও মানবতার খাতিরে সে বলতে বাধ্য হলো, হ্যাঁ, আমি সেই মেয়েটা। ও আচ্ছা, তাহলে আপনি এখানে বসে আছেন কেন আর কান্নাই বা করছেন কেন? আপনার চোখ দুটো দেখে মনে হচ্ছে অনেকক্ষণ ধরে কান্না করছেন। ওসব আমার ব্যক্তিগত ব্যাপার, ওসব আপনার না জানলেও চলবে। আপনি এখন আসতে পারেন। এই বলে নেহা আবারও কান্না করতে থাকে। এদিকে আকাশও হাল ছড়ে দেওয়ার মতো পাত্র নয়। তার সামনে একটা মেয়ে এভাবে বসে কান্না করবে, এটা সে কোনোভাবেই সহ্য করতে পারবে না। তাই সে নেহার পাশে ধপাস করে বসে পড়ে আর বলতে থাকে, দেখুন, আপনি আমাকে খারাপ ভাবতেই পারেন, তবে আমি আসলে বাইরের দিক থেকে যতটা খারাপ, ভেতরের দিক থেকে কিন্তু ততটা খারাপ নই। তাই আপনি চাইলে বলতে পারেন কি সমস্যা আপনার। যদি পারি যতটুকু সম্ভব সাহায্য করার চেষ্টা করব। বললাম তো আমার কারো সাহায্যের কোনো প্রয়োজন নেই, আপনি এখন আসতে পারেন। আপনার সঙ্গে এভাবে রাস্তায় বসে বসে কথা বলছি, এটা লোকজন দেখলে আমাকে খারাপ বলবে। আপনারা তো পুরুষ মানুষ, আপনাদের দিকে কেউ আঙুল তুলবে না। এই বলে নেহা সেখান থেকে উঠে চলে যেতে চাইছিল। তখনই আকাশ পিছন থেকে নেহার হাতটা ধরে ফেলে আর বলতে লাগে, বললাম না কি হয়েছে আপনার, সেটা আমাকে বলতে। কিন্তু আপনি তো দেখছি অহংকার দেখে আমাকে কোনো কিছু না বলে এখান থেকে চলে যাচ্ছেন। আপনি এরকম কেন? কি হয়েছে বলেন আমাকে, যদি পারি আমার সাধ্য মতো সাহায্য করব। এই কথা শুনে তখন নেহা একটু আগে ঘটে যাওয়া সমস্ত ঘটনাটা আকাশকে বলে। সব কিছু শুনে আকাশ বেশ কিছুক্ষণ চুপ করে থাকে, আর তারপরে সে নেহার কাছে পুরো বিষয়টা জানতে চায়, কেন নেহা এভাবে চাকরির পিছনে ছুটছে, কেনই বা একটা ভদ্র ফ্যামিলির মেয়ে হয়ে বাইরে গিয়ে চাকরি করতে চাইছে। নেহা তখন আর কোনোদিন যাবত না করে সবকিছু আকাশকে খুলে বলে। সবকিছু শুনে আকাশ বলে, দেখুন, আমি আপনাকে একটা কাজের ব্যবস্থা করে দিতে পারি, কিন্তু আপনি সেটা করবেন কিনা আপনার ব্যাপার। দেখুন, আমার পর্দা বজায় রেখে যে কোনো একটা কাজ হলেই চলবে, কিন্তু কোনো পরিস্থিতিতেও আমি বোরকা খুলতে চাই না। তখন আকাশ বলে, আচ্ছা ঠিক আছে, নেহাকে বোরকা খুলতে হবে না। বোরকা পরিধান করেই যেমন কাজ করতে পারে সেরকম কাজের ব্যবস্থাই আকাশ করে দেবে। এই বলে আকাশ তার বাড়ির ঠিকানাটা নেহাকে লিখে দিয়ে সেখান থেকে চলে আসে। পরের দিন আকাশের বলে দেওয়া নির্ধারিত সময়ে নেহা আকাশের বাড়িতে চলে আসে। বিশাল বড় একটা বাড়ি, একদম রাজকীয় রাজপ্রাসাদের মতো মনে হচ্ছে। নেহা মনে মনে কিছুটা ভয় আর আতঙ্ক কাজ করতে থাকে। এত বড় বাড়িতে থাকে ওই লোকটা। এসব ভাবতে ভাবতে নেহা বাড়ির ভেতরে প্রবেশ করে। নেহাকে দেখা মাত্রই বাড়ির কাজের মেয়েটা দৌড়ে আসে আর বলতে থাকে, আরে আরে, দাঁড়ান, আপনি কে? এভাবে হুটহাট করে বাড়িতে ঢুকে যাচ্ছেন? তখন নেহা কাজের মেয়েটাকে গতকালকের আকাশের বলা কথাগুলো বলে। তখন কাজের মেয়েটা নেহাকে ড্রয়িং রুমে সোফায় বসতে দিয়ে আকাশকে ডেকে নিয়ে আসে। আকাশ তখন নিজের রুমে বসে অনলাইনে একটা মিটিং করছিল। কাজের মেয়েটা জেনে আকাশের রুমে গেল। তখনই আকাশ নেহার কথা শুনে কাজকর্ম ফেলে ড্রয়িং রুমে চলে আসে। নেহাকে দেখে সে বলতে থাকে, ও, আপনি চলে এসেছেন? আচ্ছা ঠিক আছে, তাহলে চলুন আমার সঙ্গে। এই বলে আকাশ নেহাকে নিয়ে সিঁড়ি দিয়ে উপরে উঠতে থাকে। নেহাও তার পিছন পিছন ভাব দমের মতো আসতে থাকে। আকাশ একটা রুমের দরজার সামনে এসে দাঁড়ায়। নেহাও তখন আকাশকে দেখে দাঁড়িয়ে যায়। বেশ কিছুক্ষণ চুপ করে থেকে আবারও আকাশ রুমটার ভিতরের দিকে হাঁটা দেয়। নেহাও তখন আকাশের পিছন পিছন রুমের ভিতরে প্রবেশ করে। অনেক সুন্দর করে সাজানো গোছানো পরিপাটি একটা রুম। আকাশ নেহাকে নিয়ে রুমের শেষ প্রান্তে খাটের উপর শুয়ে থাকা একজন মহিলার কাছে নিয়ে আসে
এই মহিলাটা আর কেউ নয়, এটা হলো আকাশের আম্মু। 6 মাস আগে একটা গাড়ি অ্যাক্সিডেন্টে মারাত্মকভাবে আহত হয়ে কোমায় চলে গেছেন। আকাশ তার নিজের আম্মুর দেখাশোনার জন্যই কাউকে খুঁজছিলেন, কিন্তু সেরকমভাবে কাউকে খুঁজে পাচ্ছিলেন না। আকাশ নেহাকে নিয়ে তার আম্মুর কাছে চলে গেল। তার আম্মুর মুখে অক্সিজেন মাস্ক লাগানো ছিল। আকাশ তাই আম্মুর মাথায় বেশ কিছুক্ষণ হাত বুলিয়ে দিয়ে নেহা দেখে তাকালো, আর তারপর বলতে লাগলো, আমার আম্মুর দেখাশোনা করতে পারবেন? সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত থাকতে পারবো। আর তারপর তো জানেন আমার আব্বু অসুস্থ, আব্বুর দেখাশোনা করতে হবে। বাড়িতে আমার আব্বুর দেখাশোনা করার মতো কোনো লোক নেই, তাই সবটা আমাকে একাই সামাল দিতে হয়। ঠিক আছে, কোনো সমস্যা নেই। আপনাকে দেখে আমার একটু মায়া লেগেছে, তাই আমি কিন্তু কাজটা করতে দিচ্ছি, না হলে দিতাম না। আমি আবার সহজে কোনো মানুষকে বিশ্বাস করতে পারি না। আর আমার আম্মুর মতো একজন মানুষের দেখাশোনা করার জন্য আমি তো আর যাকে ইচ্ছা তাকে রেখে দিতে পারি না। আপনাকে দেখে ভালো লাগলো, তাই আপনাকে আমার আম্মুর দেখাশোনা করার জন্য নিয়ে আসলাম। আপনি আমাকে সম্পূর্ণরূপে ভরসা করতে পারেন। আমি আপনাকে কখনোই নিরাশ করব না, এইটুকু ভরসা আপনি রাখতে পারেন। এবং আপনার মায়ের সেবা যত্নের কোনো ত্রুটি হবে না। তবে আপনি শুধু আমার বেতনটার দিকে একটু খেয়াল রাখবেন, কারণ আপনি জানেনই তো এই মুহূর্তে আমার ফ্যামিলির দায়িত্ব নিতে হয়েছে আমাকে। ঠিক আছে, কোনো ব্যাপার না। আপনার যত টাকা লাগে সব আমি দেব। এই বলে আকাশ রুম থেকে বের হয়ে চলে গেল। এদিকে নেহা এরপর থেকে আকাশের আম্মুর দেখাশোনা করতে থাকে। 2 থেকে 3 দিন যাওয়ার পরে নেহার রুমে আকাশের আম্মুর কাছে বসেছিল। তখনই কাজের মেয়েটা নেহার কাছে আসে আর বলতে থাকে, আচ্ছা, আপনাকে কি শুধু ম্যাডামের দেখাশোনা করার জন্যই রাখা হয়েছে, নাকি স্যার অন্য কোনো উদ্দেশ্যে আপনাকে এখানে নিয়ে এসেছে? মানে আপনি কি বলতে চাইছেন? আমি তো কিছুই বুঝতে পারলাম না। আমাকে অন্য কোনো উপায়ে এখানে নিয়ে আসবে মানে? দেখুন, সব কিছু জেনেও না জানার ভান একদম করবেন না। আমি খুব ভালো করেই জানি এই বাড়িতে যে মেয়েরা আসে তারা কোনো না কোনো উদ্দেশ্য নিয়েই আসে। আমি সত্যি আপনার কথা বুঝতে পারছি না। উদ্দেশ্য মানে? আপনি যদি সত্যিই কিছু না জেনে থাকেন তাহলে আমি আপনাকে বলতেছি। দেখুন, আমাদের স্যার কিন্তু প্রতি সপ্তাহেই নতুন নতুন মেয়ে নিয়ে আসেন। তাদের প্রত্যেকেরই কোনো না কোনো একটা করে দরকার থাকে। তারা কয়েকদিন এখানে থাকেন, স্যারের আম্মুর দেখাশোনা করে, আর সেই সঙ্গে স্যারেরও দেখাশোনা করে। মানে পরিষ্কার কথায় বলতে গেলে স্যারের বিছানার সঙ্গীও হয়। মানে এসব আপনি কি বলছেন? আপনার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আপনি যেই বাড়িতে চাকরি করেন সেই বাড়ির মালিকের বিরুদ্ধে এসব নোংরা কথা বলতে আপনার রুচিতে বাধে না? যারা করে তাদের যখন রুচিতে বাঁধে না, আমি নিজের চোখ দিয়ে দেখি, সেগুলো বলতে আমার রুচিতে বাঁধবে কেন? তাছাড়া আপনাকে দেখে তো যথেষ্ট সুন্দরী বলেই মনে হচ্ছে, তাই আমার মনে হয় স্যার আপনাকেও আপনার দেহটা ভোগ করার জন্যই নিয়ে এসেছে। দেখুন, আপনি ভুল ভাবছেন। এরকম কিছুই হবে না। আমি ওরকম মেয়ে নই, তাই আপনার এত চিন্তা করার কোনো কারণ নেই। তখন কাজের মেয়েটা বলতে থাকে, আচ্ছা ঠিক আছে, সময় হলে সব দেখা যাবে। এখন এত হুজুরগিরি দেখানোর কোনো কিছুই নেই। কত মেয়ে দেখলাম, শুরুতে এমন কথা সবাই বলে, কিন্তু তারা যখন বিশাল বিশাল টাকার অফার করে তখন আর মেয়েরা নিজেদেরকে কোনোভাবেই দমিয়ে রাখে না। স্যারের কাছে নিজের শরীর তো বিলিয়ে দেয়। আর স্যার তো নতুন শরীরের স্বাদ নিতে বড্ড ভালোবাসে। তার কাছে টাকা পয়সার কোনো মূল্য নেই। তার কাছে নতুন শরীরের স্বাদ নিতে পারাটাই সবচাইতে বড় ব্যাপার। নতুন শরীর যেন তাকে খুব করে আকর্ষণ করে। এই কথাগুলো বলতে বলতে কাজের মেয়েটা রুম থেকে বের হয়ে চলে যায়। আর এদিকে নেহা মনে মনে ভাবতে থাকে, মেয়েটা এগুলো কি বলে গেল। লোকটাকে প্রথম দিন থেকে একটু চরিত্রহীন মনে হলেও এখন তো সে আমার উপকার করেছে, কিন্তু কাজের মেয়েটা যে কথাগুলো বলে গেল, এই কথাগুলো যদি সত্যি হয় তাহলে তো এটা নেহার জন্য খুবই বিপজ্জনক হতে পারে। এগুলো চিন্তা করতে করতেই আকাশের আম্মুকে ইনজেকশন দেওয়ার সময় হয়ে আসলো। নেহা চিন্তা না করিয়ে স্যালাইনের ভিতর ইনজেকশন ঢুকিয়ে দিল, আর তারপর বাদবাকি কাজ শেষ করে নিল। বিকেল 5টা 15 বাজে। নিজের কাজ শেষ করে বাসা থেকে বের হতে যাবে তখনই আকাশ বাসে আসে আর নেহাকে দেখিয়ে বলতে থাকে, নেহার কাজকর্ম কেমন চলছে? নেহা তখন আকাশকে উত্তর দেয়, হ্যাঁ, সবকিছু আলহামদুলিল্লাহ ভালোই চলছে। তাছাড়া এই 15 মিনিট ধরে আমি আপনার জন্য অপেক্ষা করছিলাম। আসলে আমার আব্বুর ওষুধ শেষ হয়ে গেছে। যদি কিছু টাকা দিতেন তাহলে ভালো হতো। আকাশ তখন নিজের পকেট থেকে 50,000 টাকার একটা বান্ডিল বের করে নেহার দিকে এগিয়ে দেয়। নেহা এত বড় টাকার বান্ডিল দেখে অনেকটাই অবাক হয় আর প্রশ্ন করে, এতগুলো টাকা আপনি আমাকে কেন দিচ্ছেন? এতগুলো টাকা আমার লাগবে না, 2000 টাকা হলেই চলে যাবে। রেখে দাও, কাজে লাগবে। কিন্তু নেহা নাছোড়বান্দা, সে কোনোভাবেই এতগুলো টাকা নিবে না।
আকাশ অনেক জোরাজুরি করার পরেও নেহার হাতে সম্পূর্ণ টাকাটা দিতে পারল না। নেহা ওখান থেকে 2,000 টাকা নিয়ে চলে গেল। আকাশ নেহার চলে যাওয়ার পর নিজের রুমে চলে আসে আর রুমে বসে বসে মনে মনে ভাবতে থাকে, একটা মেয়ে কি সত্যি এতটা সৎ হতে পারে? এ বাড়িতে আকাশের আম্মুর দেখাশোনা করার জন্য কত মেয়ে আসলো আর গেল, সবাই তো টাকার কাছে নিজেকে বিক্রি করে দিয়েছে। টাকার জন্য তো সবাই কথাটা ব্যাপার হয়েছিল। আর এই মেয়েটা কিনা তার প্রয়োজনের 2 টাকাও বেশি নিল না। সত্যি কি মেয়েটা এতটাই ভালো, নাকি ভালো হওয়ার মুখোশ পরিধান করে আছে? এইসব চিন্তা করতে করতে আকাশ নিজের রুমে চলে আসে। ফ্রেশ হয়ে তারা আম্মুর সঙ্গে একবার দেখা করে আর তারপর নিজের রুমে এসে মোবাইল টেপাটেপি করতে থাকে। ঠিক এমন সময় আকাশের সুইজারল্যান্ড প্রবাসী গার্লফ্রেন্ড ঐন্দ্রিলা আকাশকে ফোন করে। হ্যালো সুইটহার্ট, কী অবস্থা? কেমন আছো? এই তো বেবি, আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো? এই তো আমি ভালোই। তোমাকে ছাড়া কি আর এত ভালো থাকা যায় নাকি? কদিন ধরেই বলছি একটু আমার কাছে আসো। বেবি, তুমি তো জানোই আমার আম্মুর শরীরটা ভালো নেই, তাই দেশের বাইরে যেতে পারছি না। এখন দেশেই থাকছি। তুমি তো 2টা দিনও আমাকে ছেড়ে থাকতে পারতে না। আমার শরীরের স্বাদ নেওয়ার জন্য পাগলের মতো ছুটে আসতে। আর এখন 2টা মাস কেটে যাচ্ছে, তুমি আমার কাছে আসোই না। তুমি এতটা পাষাণ হলে কি করে? নাকি নতুন কোনো মুরগি পেয়েছো? আকাশ তখন ঐন্দ্রিলার কথাটাকে পাত্তা না দিয়ে কথাটা ঘুরিয়ে নিয়ে বলতে থাকে। বেবি, তুমি সব সময় এরকম করে কেন বলো? তুমি তো জানোই আমি আমার আম্মুকে অনেক বেশি ভালোবাসি। আম্মুর এই অবস্থায় আমি কিভাবে চলে আসি বলো? ঠিক আছে বেবি, কোনো সমস্যা নেই। আমি হয়তো 2-3 মাস পর বাংলাদেশে আসতে পারি। একেবারের মতো চলে আসবো। তখন আর তোমাকে ছেড়ে দূরে কোথাও যাব না। তাছাড়া ড্যাডির কাছে তোমার ব্যাপারে বলেছি। আমার যাকে পছন্দ তাকেই বিয়ে করে নিতে ড্যাডির কোনো আপত্তি নেই। তারপর ঐন্দ্রিলার সঙ্গে আরও বেশ কিছুক্ষণ কথা বলে আকাশ তারপর ফোন কেটে দেয়। আসলে জন্ম বাংলাদেশ, ছোটবেলা থেকেই সুইজারল্যান্ডে বড় হয়েছে। আকাশ যখন ব্যবসার কাজে দেশের বাইরে যেত, সুইজারল্যান্ডে যেত, তখনই ঐন্দ্রিলার সঙ্গে পরিচয় হয়। সেখান থেকেই বন্ধুত্ব, আর বন্ধুত্ব থেকেই তাদের সম্পর্কটা হুট করে ফিজিক্যাল রিলেশনে চলে যায়। আসলে আকাশ ছেলেটা বরাবরই এরকম কোনো মেয়ে তাকে দেখলেই নিজেকে কন্ট্রোলে রাখতে পারে না। আর আকাশও নতুন নতুন মেয়েদের শরীরের স্বাদ নেওয়ার জন্য ব্যাকুল হয়ে থাকে। কোনো এক সুন্দরী মেয়েকে দেখলেই তাকে যেভাবেই হোক পটিয়ে বিছানায় নিতে হবে, এটাই তাকে আকাশের মূল লক্ষ্য। আর তাই তো কদিন পরে পরেই আকাশের বাড়িতে আসে নতুন নতুন মেয়ে। নেহা আকাশের বাড়িতে কাজ নিয়েছে, এই তো 1 সপ্তাহ মতো হবে। এরই মধ্যে নেহার আব্বুর অবস্থা আরো অনেক বেশি খারাপ হতে থাকে। ওষুধে কোনো কাজ করছিল, নেহা অনেকটাই হতাশ হয়ে পড়ে। কি করবে কিছুই বুঝতে পারছে না। তার আব্বুকে হসপিটালে অ্যাডমিট করানো প্রয়োজন, কিন্তু হসপিটালে অ্যাডমিট করাতে হলেও অনেক টাকার প্রয়োজন। নেহা এত টাকা কোথায় পাবে? নেহার মাথায় কোনো কাজ করছে না। তখনই তার মনে পড়লো আকাশের কথা। মনে মনে ভাবলো আকাশের কাছে একবার যাওয়া যাক, আকাশ হয়তো তাকে কোনো সহযোগিতা করতে পারে। যেমন চিন্তা সেরকমই কাজ। সে আকাশের বাড়িতে চলে গেল। তখন সন্ধ্যা 7টার মতো বাজে। আকাশ অফিস থেকে এসে ফ্রেশ হয়ে নিজের রুমে শুয়ে বিশ্রাম নিচ্ছে। নেহা আকাশের রুমের দরজার সামনে দাঁড়িয়ে দরজায় নক করে। আকাশ চোখ তুলে তাকিয়ে দেখে নেহা দরজার সামনে দাঁড়িয়ে আছে। নেহাকে দেখে সে উঠে বসে আর নেহার দিকে তাকিয়ে বলতে থাকে। আরে, আপনি এখন আবার হঠাৎ সন্ধ্যার পর আমার বাড়িতে? আসলে আপনার থেকে আমার একটা সাহায্য নেওয়া চাই। আপনি যদি আমাকে সাহায্য করেন তাহলে আমার অনেক বড় একটা উপকার হতো। হ্যাঁ বলুন, আমি আপনাকে কি সাহায্য করতে পারি? যদি আমার সামর্থ্যে কুলায় তাহলে আমি অবশ্যই চেষ্টা করব। এরপর নেহা আকাশকে সবকিছু খুলে পৌঁছায়। সবকিছু শুনে আকাশ বেশ কিছুক্ষণ চিন্তা করে, তারপর বলতে থাকে। আপনার আব্বুর চিকিৎসা করতে যত টাকা প্রয়োজন সবটাই আমি দেব। কিন্তু সে তো অনেক টাকার ব্যাপার। কোনো সমস্যা নেই, যত টাকাই লাগুক সব আমি দেব। আপনাকে কোনো চিন্তা করতে হবে না। তবে একটা শর্ত আছে। আপনি যদি আমার শর্তে রাজি হন তবেই শুধু আমি আপনাকে সবগুলো টাকা দিতে পারি। তখনই নেহার সেদিনকার কাজের মেয়ের বলা কথাগুলো মনে পড়ে যায়। তবে কি আকাশ তাকে সেরকম কোনো শর্ত দেবে? নেহা কোনো কথা না বলে চুপচাপ দাঁড়িয়ে থাকে। তখনই আকাশ আবার বলতে থাকে নেহাকে। নেহা কোনো উত্তর কেন দিচ্ছে না। তখনই নেহা বলতে থাকে আকাশের কী শর্ত সেটা বলার জন্য। আকাশ তখনই সুযোগ বুঝে কথাটা বলেই ফেলে। আমার বিছানার সঙ্গী হতে হবে। আকাশের কথাটা শোনা মাত্রই নেহার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। সে কি বলবে কিছুই ভেবে পাচ্ছে না। এরকম কিছু একটা আন্দাজ করছিল, তবে সেদিনের কাজের মেয়ের কথাগুলোই ঠিক। আকাশ সত্যিই এরকম। তাই সে 2 ফোঁটা চোখের পানি ফেলে দিয়ে আকাশের রুম থেকে বের হয়ে চলে যাচ্ছিল। তখন পিছন থেকে আবারও আকাশ বলতে থাকে। দেখুন, যা বললাম আপনার ভালোর জন্যই বললাম। 1 মাস আমার সঙ্গে থাকতে হবে, তার বিনিময়ে
আপনার বাবার চিকিৎসার যা খরচ লাগে সব আমি দেব। ভেবে দেখবেন, যদি অফারটা পছন্দ হয় তাহলে কিন্তু ফিরে আসবেন। নেহা তখন আকাশের কথার কোনো উত্তর না দিয়ে সেখান থেকে চলে গেল। বাসায় এসে নিজের রুমে বসে বসে কান্না করতে লাগলো। এবার কি করবে? সত্যি কি তার মাথার উপর বটগাছটার ছায়া চলে যাবে? পৃথিবীতে কোনো কিছু না থাকলেও বাবা ডাক্তার মতো একজন মানুষ ছিল। সে মানুষটা যদি এখন তাকে ছেড়ে চলে যায় তাহলে তার কি হবে? এসব কিছু আর ভাবতে পারছে না নেহা। বিছানায় শুয়ে কান্না করতে করতে কখন যে ঘুমিয়ে গেছে তার কোনো ঠিক নেই। রাত 12টার দিকে হঠাৎ করে নেহার ঘুম ভাঙলো। তাড়াহুড়ো করে বিছানা থেকে উঠে বসলো, তখনই তার মনে পড়লো তার আব্বুর কথা। রাতেও আব্বুকে ওষুধ দেওয়া হয়নি, তাই সে তাড়াতাড়ি করে তার আব্বুর রুমে চলে গেল। তার আব্বুকে ওষুধ দিল এবং তার আব্বুর মাথার পাশে বসে কান্না করতে লাগলো। কিভাবে কি করবে? কেন এই পৃথিবী এত নিষ্ঠুর? কেন সবকিছু এভাবে কেড়ে নিতে হলো? আর কেনই বা এই বিপদের সম্মুখীন করতে হলো? রাতটাও পার হতে চাইছে না। সময় যেন দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। নেহা এখন কোথায় যাবে, কি করবে, কার কাছে নিজের কষ্টের কথা বলবে, এগুলোই ভেবে পাচ্ছে না। সকালের দিকে নেহার আব্বুর অবস্থা আরও অনেক বেশি খারাপ হতে লাগলো। নেহার মেজাজ একেবারেই খারাপ হয়ে গেছে। এই মুহূর্তে কি করা উচিত? মেয়ে বেঁচে থাকতে বাবা চিকিৎসার অভাবে মারা যাবে, এটা সে ভাবতেই পারছে না। তাই সে মনে মনে চিন্তা করলো আকাশের প্রস্তাবটা সে মেনে নেবে। তাই এক মুহূর্ত দেরি না করে আকাশের বাড়িতে চলে গেল। আকাশ তখন ফ্রেশ হয়ে এসে অফিসে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল। আকাশের রুমের দরজার সামনে দাঁড়িয়ে নেহা বলে, আমি আপনার প্রস্তাবে রাজি, তবে এই ব্যাপারটা শুধু আপনার আর আমার মধ্যেই সীমাবদ্ধ থাকবে। অন্য কেউ যেন এই ব্যাপারে কিছুই না জানে। এত শর্তপর তো আমি মানতে পারবো না। তোমার টাকার প্রয়োজন আর আমার শরীরের। যদি তোমার টাকা লাগে তাহলে বলো। আচ্ছা দেখুন, আপনার আম্মুও তো অসুস্থ। আজকে যদি আপনার জায়গায় আমি আর আমার জায়গায় আপনি থাকতেন তাহলে কেমন হতো বলেন? ওফ শিট, এর মধ্যে আবার আপনি আমার আম্মুকে কেন টেনে আনছেন? এসব একদম করবেন না। এসব আমার ভালো লাগে না। আপনার যদি টাকার প্রয়োজন থাকে তাহলে বলুন, নয়তো এখান থেকে চুপচাপ চলে যান। বেশ কিছুক্ষণ চুপ করে থাকার পর নেহা বলেছে আকাশের প্রস্তাবে রাজি। আকাশ তখন তার আলমারি ড্রয়ার থেকে একটা ব্রিফকেস ভর্তি টাকা নেহার সামনে তুলে দিল আর বলল এটা নিয়ে তার বাবাকে হসপিটালে এডমিট করাতে। আর রাত 8টার মধ্যেই আকাশের বাসায় সোজা আকাশের বেডরুমে চলে আসতে। নেহা তখন আর কোনো উপায়ান্তর না পেয়ে টাকাগুলো নিয়ে সেখান থেকে চলে গেল। কারণ এই মুহূর্তে তার আব্বুকে বাঁচিয়ে রাখাটাই সবচাইতে বেশি ইম্পর্ট্যান্ট। বাণিজ্য তার যাই কিছু হয়ে যাক না কেন, এত কিছু চিন্তা করার সময় নেই। বাসায় এসে নেহা তার আব্বুকে নিয়ে হসপিটালে চলে গেল। তারপর হসপিটালে এডমিট করিয়ে ডক্টরের সঙ্গে কথা বলে সবকিছু ব্যবস্থা করতে করতে রাত 10টার মতো বেঁচে গেল। তখনই নেহার আকাশের কথা মনে পড়ল। সে মনে মনে বলতে লাগলো আকাশ এখন কি বলবে আর কি বা করবে। এই কথা চিন্তা করতে করতে সে নিজের মোবাইলটা বের করে আকাশকে একটা ফোন দিল। 2-3বার ফোন হওয়ার পরেই আকাশ ফোনটা রিসিভ করে আর ফোন রিসিভ করেই বলতে থাকে, কি ব্যাপার ম্যাডাম, টাকা নিয়ে গায়েব হয়ে গেলেন নাকি? না, আপনার টাকা নিয়ে গায়েব হয়ে যাওয়ার মতো মেয়ে আমি নই। আপনাকে যখন কথা দিয়েছি আমি আপনার বাড়িতে আসবো, অবশ্যই আসবো। তবে হসপিটালের ফর্মালিটিসগুলো পূরণ করতে করতে দেরি হয়ে গেছে। আমি এখনো হসপিটালেই আছি। যদি একটা গাড়ি পাঠাতেন তাহলে আমার জন্য একটু সুবিধা হতো। তাছাড়া জানেনই তো এই শহরের মেয়েরা একটু নিরাপদ নয়। একটু পরেই তো নিজের সব কিছু হারাবেন। তাহলে এখন আর এত চিন্তা করে কি লাভ আছে? চলে আসুন। অনেকটা ধিক্কারি শুনে কথাটা বলে আকাশ তাই নেহা আর কোনো কথা না বলে ফোনটা কেটে দিল। আসলে সত্যি তো এটাই যে একটু পরেই তার সব কিছু হারাতে হবে। তাহলে এখন আর এত চিন্তা করে কী লাভ? তাই নেহা আর কোনো কিছু চিন্তা না করে হসপিটাল থেকে বের হয়ে পড়ল। একটা রিক্সা নিয়ে আকাশের বাসার দিকে রওনা হলো। হসপিটাল থেকে আকাশের বাসার দূরত্ব প্রায় 30 মিনিটের মতো। মাঝের রাস্তায় আসতেই কিছু ছেলেপেলে রিক্সাটা আটকে দাঁড়ালো। রিক্সাওয়ালা তাদেরকে দেখিয়ে বুঝতে পারলো এগুলো এলাকার বখাটে পোলাপান। তারা যা ইচ্ছে তাই করতে পারে। পুরুষ মানুষ হলে টাকা ছিনতাই করা, আর মেয়ে মানুষ হলে তো যা নেওয়ার তাই নেয়। রিক্সাওয়ালা ছেলেগুলোকে দেখেই রিক্সা ছেড়ে দৌড়ে পালিয়ে গেল। আর নেহা এদিকে রিক্সায় বসে বসে বলতে লাগলো, আরে ভাই, আপনি আমাকে একা ফেলে চলে গেলেন। প্লিজ কেউ আছেন, আমাকে হেল্প করুন। ও সুইটার্ট, এত চিৎকার করো না। এখানে তোমাকে কেউ বাঁচাতে আসবে না। রাত 11টার পর এই রাস্তায় কেউ আসে না, তাই চিৎকার করে লাভ নেই। প্লিজ আপনারা আমার সঙ্গে এরকম করবেন না। আমাকে প্লিজ যেতে দিন। সুন্দরী প্লিজ এত কথা বলো না। তোমাকে দেখে খুব মায়া লাগছে, কিন্তু কি করব বলো। তোমার শরীরে যে আমাদের আকর্ষণ করছে, আমাদের যে তোমার শরীরটাকে একটু চাই, বেশি না। এই তো আমরা যার জন 2-3 ঘন্টা তোমাকে আদর করব আর তারপরে ছেড়ে দেব। ভয়ে নেহার হাত পা কাঁপা শুরু করে দিয়েছে। সে কি করবে কিছুই বুঝতে পারছে না। এই মুহূর্তে তাকে এখানে সাহায্য করার মতো কেউ নেই।
আল্লাহর নাম জপ করতে লাগলো আর মনে মনে নিজের ভাগ্যকে গালি দিতে লাগলো। কেন আজ ভাগ্য তাকে এখানে এনে দাঁড় করিয়েছে? আজ যদি ভাগ্য তার সহায় থাকতো তাহলে তো তাকে এই দিন দেখতে হতো না। তার সময়টা খুব ভালো যেত। অপরদিকে ছেলেগুলো হিংস্র পশুর মতো নেহার দিকে এগিয়ে আসছে। তাদের লালসার চোখ যেন নেহাকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। এক একটার বাচনভঙ্গি এরকম যেন কথা দিয়েই মেয়েটাকে পুরো জ্বালিয়ে দিচ্ছে। নেহা এগুলো আর সহ্য করতে পারছে না। চোখ বন্ধ করে আল্লাহকে ডাকছে আর চিৎকার করছে, লোকের কাছে সাহায্যও চাইছে। কিন্তু এই ফাঁকা রাস্তায় কে আসবে তাকে সাহায্য করতে? কেউ আছেন? প্লিজ আমাকে বাঁচান, প্লিজ কেউ আমাকে এই ছেলেগুলোর হাত থেকে বাঁচান। আরে সুন্দরী, বললাম না চিৎকার করে কোনো লাভ নেই, এখানে কেউ তোমাকে বাঁচাতে আসবে না। চলো আমাদের সঙ্গে চলো, পাশেই একটা ছোট্ট ঝুপড়ি আছে, রাস্তায় তোমার সঙ্গে কিছু করতে চাই না। এই বলে ছেলেগুলো নেহার হাত ধরতে যাবে, তখনই একটা বাইকের হেডলাইট তাদের চোখের উপরে এসে পড়ে। তখনই ছেলেগুলো নেহার হাত ছেড়ে দিয়ে একটু দূরে গিয়ে দাঁড়ায় আর বলতে থাকে, এই অসময়ে এখানে কে আসলো তাদেরকে বিরক্ত করার জন্য। ততক্ষণে বাইকের হেডলাইট তাদের একদম কাছাকাছি চলে এসেছে। তখনই নেহা একটা পরিচিত গলার আওয়াজ শুনতে পায়। এই, তোদের সাহস তো কম নয়। আমার ভাগের খাবারটা তোরা কেড়ে নিয়ে খেতে চাইছিস? ওই আব্বে হালা, কে তুই? এটা আমাদের জিনিস, চুপচাপ এখান থেকে সরে পড়। তোর জন্য ভালো হবে, নয়তো কিন্তু তোর সঙ্গে খারাপ কিছু হয়ে যেতে পারে। তোরা আমাকে ভয় দেখাচ্ছিস? আকাশ চৌধুরীকে ভয় দেখাচ্ছিস? দাঁড়া, আজ তোদের একটা ব্যবস্থা করে তারপর এখান থেকে ফিরবো। কথাটা একটু হুঙ্কার দিয়ে বলে আকাশ। আর এই কথাটা শোনা মাত্রই ছেলেগুলো সেখান থেকে হুট করে কোথায় যেন গায়েব হয়ে গেল। ছেলেগুলোকে আর আশেপাশে কোথাও দেখা গেল না। এটা দেখে তো নেহা তো একদমই অবাক। যে মানুষটাকে বের হওয়ার সময় ফোন করে তাকে একটু নিয়ে যাওয়ার কথা বলছিল বলে মানুষটা কথা শোনার ছিল, আর এখন কিনা সেই মানুষটা এসে তাকে বাঁচালো। তার উপর সবচাইতে বড় ব্যাপার, আকাশের নাম শুনে সবগুলো ছেলে এখান থেকে চলে গেল। তারপরেও নেহা কোনো কথাই বলল না, চুপচাপ সেখানেই দাঁড়িয়ে রইল। তখনই আকাশ বলতে লাগলো। ম্যাডাম, আপনি কি আমার সঙ্গে যাবেন নাকি এখানেই দাঁড়িয়ে থাকবেন? আকাশের কথায় নিহার টনক নড়ে। সে এখান থেকে একটু নড়ে চড়ে বেড়ায় আর বলতে লাগে। আপনি এখন কেন আমাকে বাঁচাতে আসলেন? একটু পরেই তো আমার সব হারিয়ে ফেলতে হবে। তাহলে এখন আর আমাকে বাঁচাতে আসার কি প্রয়োজন ছিল? তাহলে এইভাবে চিৎকার করছে কেন? আপনি যদি এভাবে যেতে না করতেন তাহলে তো আমার আর আসার প্রয়োজন ছিল না, আর এই ছেলেগুলোর সঙ্গেও ঝামেলা করার কোনো প্রয়োজন ছিল না। এখন কোনো কথা না বাড়িয়ে চলুন তো, আমার সঙ্গে কথা বলতে একদম ভালো লাগছে না। এমনিতেই রাত প্রায় 12টার কাছাকাছি বেজে গেছে। এই বলে আকাশ তখনই নেহার হাত ধরে টান দিয়ে গাড়িতে নিয়ে বসার সঙ্গে সঙ্গে গাড়ি স্টার্ট করে কিছুক্ষণের মধ্যেই আকাশ বাড়িতে এসে পৌঁছায়। আকাশ গাড়ি দাঁড় করিয়ে গাড়ি থেকে নেমে যায়। না হয় তখন আনমনে হয়ে গাড়িতে বসে আছে, কিছু একটা চিন্তা করছে। কিন্তু কি চিন্তা করছে সেটা নিয়ে চিন্তা করবার মতো সময় আকাশের নেই। তাই আকাশ বসে থাকে নেহাকে গাড়ি থেকে নেমে আসার জন্য। আকাশের কথায় নেহা বাস্তবে ফিরে আসার গাড়ি থেকে নামে। বাসে এসে কলিং বেল চাপ দিতেই বাড়ির কাজের মেয়েটা এসে দরজা খুলে দিল। নেহা এত রাতের সময় নেহাকে আকাশের সঙ্গে দেখে কাজের মেয়েটা কপাল কুঁচকে নেহার দিকে তাকায় আর জিজ্ঞাসাসূচক দৃষ্টিতে নেহার দিকে তাকিয়ে থাকে। নেহা তখন খুব ভালো করেই বুঝতে পারে কাজের মেয়েটা তার থেকে কী জানতে চাইছে, কিন্তু এই মুহূর্তে তার উত্তর দেওয়ার তো আর সম্ভব নয়। তাই সে কোনো কথাই বলে না। অপরদিকে আকাশ নেহার হাত ধরে সোজা নিজের রুমে নিয়ে চলে আসে। রুমে এসে সঙ্গে সঙ্গে দরজাটা বন্ধ করে দিল। তারপর ব্যালকনিতে গিয়ে বেশ কিছুক্ষণ সিগারেট খেলো আর তারপরেই রুমে আসে। নেহা তখনও দরজার সামনে ঠাই দাঁড়িয়ে আছে। আকাশ তখন নেহাকে দেখে বলতে লাগলো। কি ব্যাপার, আপনি এখনো ওখানে দাঁড়িয়ে আছেন কেন? সিগারেটের গন্ধ আমার সহ্য হয় না। আমার সঙ্গে থাকতে থাকতে হয়ে যাবে, আর এখানে আসলে কোনো সহ্য করতেই হবে, এটা তো সাধারণ বিষয়। এই বলে আকাশ বিছানার উপর দিয়ে শুয়ে পড়ে আর নেহাকে ইশারায় নিজের কাছে ডেকে নিল। নেহা বিছানার কাছাকাছি গিয়ে নিজের হাত দুটো চেপে ধরে দাঁড়িয়ে আছে। সে ভাবতেই পারছে না কিছুক্ষণের মধ্যেই তার সর্বস্ব লুট হয়ে যাবে। কি করে এই সমাজে মুখ দেখাবে? কিন্তু কিছুই করার নেই। এই মুহূর্তে তার বাবার বাঁচা মরা নিয়ে প্রশ্ন। যেভাবেই হোক তাকে তো তার বাবাকে বাঁচাতেই হবে। সে তো আর নিজের চোখের সামনে বাবাকে মরে যেতে দেখতে পারে না। ঠিক তখনই আকাশ বলতে লাগে। কি ব্যাপার, আজকে সারা রাত কি এভাবেই পার করতে হবে নাকি? না মানে আসলে আমি কিছু বুঝতে পারছি না, কখনো আমার সঙ্গে এরকম কিছু হয়নি তো। ও, এই ব্যাপার, কোনো সমস্যা নেই, আমার পূর্ব অভিজ্ঞতা আছে। তবে যান, আগে বোরকাটা তো খুলে আসুন। এই বলে আকাশ নেহাকে ওয়াশরুমটা দেখিয়ে দিল। নেহা আর কোনো উপায়ান্তর না পেয়ে চোখের জল ফেলতে ফেলতে ওয়াশরুমে চলে গেল আর সেখান থেকে বোরকাটা চেঞ্জ করে ওড়নাতে দিয়ে শরীরটা কোনো রকমে ঢেকে নিল।
তাতেই বা কী লাভ হবে? কিছুক্ষণ পর তো সব হারিয়েই ফেলতে হবে। তারপরও নিজেকে বাঁচানোর জন্য সর্বশেষ চেষ্টাও করে যাচ্ছে নেহা, কিন্তু তাতে কি আদৌ লাভ হবে? নেহা যেই মাত্র ওয়াশরুম থেকে বের হলো, এই প্রথমবার আকাশ নেহার দিকে একটু ভালো দৃষ্টি নিয়ে তাকালো। নেহার দিকে তাকিয়ে আকাশ তো পুরোই অবাক। এটা মেয়ে নাকি আকাশের পরী? একটা মেয়ে এতটা সুন্দর হতে পারে এটা আকাশের জানাই ছিল না। না না, সে তো একদম অবাকের চূড়ান্ত সীমানায় পৌঁছে গিয়ে নেহার দিকে তাকিয়ে আছে অপলক দৃষ্টিতে। তার চোখের পলক যেন পড়তে চাইছে না। আকাশ কি এভাবে তার দিকে তাকিয়ে আছে এটা নেহা বুঝতে পারে। তখন নেহা আবারও ওড়নাটা দিয়ে নিজেকে আরও ভালোভাবে ঢেকে নেওয়ার চেষ্টা করছিল, আর আকাশকে বলতে লাগলো, আপনি এভাবে আমার দিকে তাকিয়ে আছেন কেন? সত্যি আমার বিশ্বাস হচ্ছে না আমার পরে কোনো মেয়ে আছে নাকি কোনো পরী। আকাশের কথায় নেহা কিছুটা লজ্জা পায়, কিন্তু লজ্জা পেলেই বা কী হবে? কিছুক্ষণ পর তো এই মানুষটার কাছেই সব কিছু সঁপে দিতে হবে। ইচ্ছা না থাকলেও নিজেকে আর বাঁচানো যাবে না, তাই নাকি? তাই নেহা কোনো কথা বলে না, শুধু কাঁদতে থাকে। নেহা এভাবে কান্না করছে এটা দেখে আকাশের সহ্য করতে পারছিল না। এত সুন্দরী একটা মেয়ে এভাবে কান্না করে। তখনই আকাশ বলতে থাকে, প্লিজ তুমি এভাবে কান্না করো না। তোমার কান্না আমার হৃদয়ে আঘাত করছে। আমার হৃদয়টা একদম ক্ষতবিক্ষত হয়ে যাচ্ছে। প্লিজ তুমি তোমার কান্না বন্ধ করো। আকাশের এমন কথায় নেহা কান্না থামিয়ে কিছুটা কিঞ্চিত হেসে বলতে থাকে, আমার জন্য আপনার মায়া লাগলে কি হবে? আর মায়া লাগানোরই বা কি কারণ আছে? আপনি তো আমায় টাকা দিয়ে কিনে নিয়েছেন, এখন তো আমার উপর আপনার সম্পূর্ণ অধিকার আছে। কথাটা শোনা মাত্রই আকাশ বিছানা থেকে উঠে বসে আস্তে আস্তে নেহার দিকে এগিয়ে আসতে থাকে। নেহার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছিল। সে মনে মনে ভাবতে লাগলো, এই বুঝি আমার সব গেল। কিন্তু আকাশ বিছানা থেকে নেমে সেরকম কিছুই করলো না। ওয়াশরুম থেকে বোরকাটা এনে নেহার হাতে তুলে দিল আর বলতে লাগলো, যাও বোরখাটা পরে এসো। আকাশের এই কথা শুনে নেহা কোনোভাবে বিশ্বাস করতে পারছে না। যে মানুষটা একটু আগেও চোখ দিয়ে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিল, আর সেই মানুষটাই কেন এখন বোরকা পরে আসার কথা বলছে? এই কথাটা নেহার একদমই বোধগম্য হচ্ছে না। নেহা অবাক দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে থাকে। প্রায় 5 মিনিট কেটে গেল। তখনই আকাশ আবার ধমক দিয়ে নেহাকে বলতে থাকে বোরকাটা পরে আসার জন্য। নেহা তখন আর একটু দেরি না করে ওয়াশরুমে চলে গেল আর বোরকাটা পরে আসলো। নেহা রুমের ভিতরে আসতে আকাশ তার হাতটা ধরে এনে সোফায় বসালো। সে নিজেও নেহার পাশে বসলো। নেহার হাত দুটো ধরে আকাশ বলতে লাগলো, আমাকে ক্ষমা করে দাও। যা করেছি তার জন্য আমি দুঃখিত। আপনি আমার কাছে ক্ষমা চাইছেন কেন? আপনার সঙ্গে তো আমার এমনটাই চুক্তি হয়েছে, আপনি আমার বাবার চিকিৎসার সমস্ত খরচ বহন করবেন, আর তার বিনিময়ে আমি 1 মাস আপনার বিছানায় থাকবো। বললাম তো সরি, আমার ভুল হয়ে গেছে। সব মেয়েরা একরকম নয়, সেটা আমার জানা ছিল না। প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। তবে তুমি কোনো চিন্তা করো না, তোমার বাবার চিকিৎসার জন্য যা টাকা লাগে সব আমি দেব। যাও তোমাকে তোমার বাসায় পৌঁছে দিয়ে আসি। এই বলে আকাশ আলমারি থেকে নিজের একটা শার্ট বের করে পরে নিল, আর তারপরেই নেহাকে নিয়ে বাসা থেকে বের হয়ে গেল। কাজের মেয়েটা তখনও এই বিষয়টা আড়াল থেকে দেখছিল, এটা নেহা দেখতে পারে। আকাশ নেহাকে নিয়ে গাড়িতে উঠে আর প্রায় আধা ঘন্টার মাথায় নেহাকে তার বাড়িতে পৌঁছে দেয়। নেহাকে বাড়িতে পৌঁছে দিয়ে আকাশ নিজের বাড়িতে চলে আসে। বিছানায় শুয়ে মনে মনে ভাবছে, একটা মেয়ে এতটা সৎ হতে পারে, যার উপর মেয়েটা আবার এতটা সুন্দরী। স্কুল কলেজ ভার্সিটিতে পড়াশোনা করেছে, তারপরে মেয়েটা নিজের ইজ্জতকে এভাবে রক্ষা করেছে। এটা জাস্ট ভাবাই যায় না। এইসব চিন্তা করতে করতে আকাশ কখন যে ঘুমিয়ে পড়লো সেদিকে তার খেয়াল নেই। সকালবেলা ঘুম ভাঙলো কাজের মেয়েটার ডাকে। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে অফিসের জন্য বের হয়ে গেল। আর যাওয়ার সময় কাজের মেয়েটাকে বলে গেল নেহা আসলে তাকে যেন একবার আকাশের সঙ্গে দেখা করতে বলা হয়। কাজের মেয়েটা এই ব্যাপারগুলো ঠিকভাবে নিচ্ছিল না। তার মনে কেন যেন একটু খটকা লাগছিল। নেহা সকাল 10টার দিকে আকাশের বাড়িতে আসলো। আসলে হসপিটালে তার আব্বুর সঙ্গে দেখা করতে যেতে হয়েছিল, তাই এখানে আসতে একটু লেট হয়ে গেছে। নেহা কলিং বেলে চাপ দিতেই কাজের মেয়েটা এসে দরজা খুলে, আর তখনই নেহার হাত ধরে টান দিয়ে একটু আড়ালে নিয়ে যায় আর বলতে থাকে, বলি কি ব্যাপার? আমি তো কিছুই বুঝতে পারছি না। কাল সাহেব তোমাকে নিয়ে আসলো, তারপর আবার দিয়ে আসলো। নেহা তখন কোনো কথাই বলে না, আর বলবেই বা কি করে? মেয়েটা তো তাকে সবকিছু আগেই বলে দিয়েছিল। এখন কি সে এটাই বলবে যে সেও আকাশের লালসার শিকার হতে চলেছিল? সে চুপচাপ দাঁড়িয়ে রইল। মেয়েটার বুঝতে বাকি রইল না নেহার সঙ্গে কি হতে চেয়েছিল। হয়তো নেহার ভাগ্য ভালো, তাই আকাশের হাত থেকে বেঁচে গেছে। তাই মেয়েটা নেহাকে জোরাজুরি না করে নিজের কাজ করতে চলে গেল। নেহা আকাশের আম্মুর কাছে চলে যায়। আকাশের আম্মুর ওষুধ আর বাকি সব কাজ করে দেখতে দেখতে বিকেল 3টার কাছাকাছি বেজে গেল। তখনই কাজের মেয়েটা এসে নেহাকে বলে আকাশ তাকে দেখা করতে বলেছিল, কিন্তু কাজের মেয়েটার সেই কথা সকালবেলা বলতে মনে ছিল না।
তাই নেহা কাজগুলো শেষ করে আকাশের জন্য বসে অপেক্ষা করতে থাকে। বিকাল 5:30 নাগাদ আকাশ বাসায় আসে। নেহাকে ড্রয়িং রুমে বসে থাকতে দেখে বলে, নেহা এখনো এখানে বসে আছে কেন? সে কি হসপিটালে তার আব্বুর সঙ্গে দেখা করতে যায়নি নাকি? তখন নেহা কাজের মেয়েটার বলা কথাটা বলে। তখনই আকাশের মনে পড়ে, হ্যাঁ সত্যিই তো সে সকালবেলা বলে গেছিল নেহা যেন আকাশের সঙ্গে একবার দেখা করে। তাই আকাশ সোফায় বসতে বসতে নেহাকে বলতে থাকে, আমি ডাক্তারের সঙ্গে কথা বলেছি, উনি বলেছেন তোমার আব্বুকে এখানে রেখে চিকিৎসা করালে হবে না, ও নাকি উন্নত চিকিৎসার জন্য আমেরিকায় নিতে হবে, আর আমার আম্মুকেও এই সপ্তাহেই ডাক্তার দেখানোর জন্য আমেরিকায় নিতে হবে। তাই আমি ভাবছি তাদের দুজনকে একসঙ্গে নিয়ে যাই। কিন্তু সে তো অনেক টাকার ব্যাপার। টাকার ব্যাপারে তোমাকে চিন্তা করতে বলিনি, তুমি তোমার আব্বুকে আমার সঙ্গে নিয়ে যাওয়ার পারমিশন দিবে কিনা তাই বলো। তুমি কি চাও না তোমার আব্বু বেঁচে থাকুক? হ্যাঁ, সে তো চাই। তখন আকাশ বলে থাকে, তাহলে আর কোনো কথা নাই, আমি আগামী সপ্তাহে তোমার আব্বু আর আমার আম্মু দুজনকেই উন্নত চিকিৎসার জন্য আমেরিকায় নিয়ে যাব এবং আল্লাহর রহমতে তাদের দুজনকে সুস্থ করে তারপরে বাংলাদেশে ফিরে আসব। তারপর আকাশ নেহাকে বাসায় চলে যেতে বলে। নেহাও বাসায় চলে গেল। দেখতে দেখতে 1 সপ্তাহ সময় কেটে গেল। আজ সকালে আকাশ ফোন করে নেহাকে জানিয়েছে নেহার আব্বুর সমস্ত কিছু গুছিয়ে দেওয়ার জন্য। সে সকাল 10টার মধ্যেই তাদের দুজনকে নিয়ে রওনা দেবে এবং 12টায় ফ্লাইট। নেহার কাছে এই মুহূর্তে পৃথিবীর সবকিছু চাইতে তার বাবার বেঁচে থাকাটাই জরুরি। তাই সে এত কিছু চিন্তা না করে তার আব্বুর সবকিছু গুছিয়ে দিল এবং হসপিটালে বসে অপেক্ষা করতে লাগলো। 9:30টার দিকে আকাশ অ্যাম্বুলেন্স পাঠালো। অ্যাম্বুলেন্সে করে নেহা তার আব্বুকে নিয়ে এয়ারপোর্টে পৌঁছে যায়, যেখানে আকাশ আর তার আম্মু নেহার আব্বুর জন্য অপেক্ষা করছিল। নেহা তার আব্বুকে নিয়ে সেখানে পৌঁছাতেই আকাশ তার কাছে আসার তার হাত দুটো ধরে বলতে থাকে, কোনো চিন্তা করো না, আমার উপর ভরসা রাখো, আমি এই দুজন মানুষকে সুস্থ করে তারপরে বাংলাদেশে ফিরব। নেহা কোনো কথা না বলে চুপচাপ চোখ থেকে জল ফেলতে থাকে। একটা মানুষ কোনো স্বার্থ ছাড়াই কিভাবে এতগুলো টাকা তার পিছনে ঢালছে, এটাই সে ভাবতে পারছে না। যদিও একটা সময় এই মানুষটা তার শরীরকে ভোগ করতে চেয়েছিল, কিন্তু তারপর কোথা থেকে যে কী হয়ে গেল সে ভাবতেই পারছে না। আকাশ নেহার কাছ থেকে বিদায় নিয়ে এয়ার অ্যাম্বুলেন্সে উঠে গেল। তারপর কাজের নিয়ে সোজা আমেরিকায়। আজ 1 সপ্তাহ পার হয়ে গেছে। নেহা আকাশকে ফোন করেছে তার আব্বু আর আকাশের আম্মু বর্তমান অবস্থার কথা জানতে চাইছে। আকাশ তখন নেহাকে জানায় তাদের অবস্থা আগের থেকে অনেকটা উন্নতি হয়েছে। আল্লাহ চাইলে হয়তো আগামী 2 সপ্তাহের মধ্যেই তাদেরকে সম্পূর্ণরূপে সুস্থ করে সে বাংলাদেশে ফিরে আসতে পারবে। নেহা মনে মনে অনেকটা খুশি হয়। এটা চিন্তা করে যে তার আব্বু সুস্থ হয়ে বাংলাদেশে ফিরে আসতে চলেছে, তার মাথার উপর বটগাছটা ফিরে আসতে চলেছে। এরপর দেখতে দেখতে 2 সপ্তাহ সময় কেটে গেল। আকাশের আম্মু আর নেহার আব্বু দুজনেই এখন পুরোপুরি সুস্থ। আকাশ তাদেরকে নিয়ে আজকে বাংলাদেশে আসবে, তাই সকালবেলা এই খবরটা নেহাকে ফোন দিয়ে জানিয়েছে। নেহা তো খবরটা শুনে অনেক খুশি। সে যেন আকাশের চাঁদ হাতে পেতে চলেছে এমন একটা অবস্থা। হ্যাঁ, সত্যিই তো খুশি হওয়ারই তো কথা। এতগুলো কষ্টের দিন যাবার পরেও তার আব্বু তার জীবনে আবার ফিরে আসতে চলেছে। এর চাইতে খুশি কি কিছু হতে পারে নাকি? নেহা সকাল থেকে তার আব্বুর পছন্দের সমস্ত খাবার রান্না করে তারপর এয়ারপোর্টে চলে গেছে। বিকেল 5টা বাজে। এয়ারপোর্টে দাঁড়িয়ে অপেক্ষা করতে নেহা ঠিক এমন সময় ফ্লাইট অবতরণ করলো। কিছুক্ষণের মধ্যেই দেখতে পেল আকাশের আম্মু আর নেহার আব্বু তিনজনই এয়ারপোর্ট থেকে বাইরে বের হচ্ছেন। নেহা তার আব্বুকে দেখা মাত্রই দৌড়ে গিয়ে জড়িয়ে ধরলো আর কান্না করতে করতে বলতে লাগলো, আব্বু, তুমি আবার সত্যিই আমার জীবনে ফিরে আসবে এটা আমি কোনোদিন ভাবতেও পারিনি। আকাশ আপনাকে কি বলেছে কৃতজ্ঞতা জানাবো সেটা আমি বুঝতে পারছি না। আমার মতো অচেনা একটা মেয়ের জন্য আপনি যা করেছেন তার জন্য সত্যিই আপনার কোনো তুলনা হয় না। এভাবে বলার কি আছে, মানুষ তো মানুষের জন্যই। মানুষ হয়ে যদি মানুষের উপকার করতেই না পারি তাহলে আবার কিসের মানুষ। এবার এখানে আর কথা নয়, বাসায় চলুন, তারপর না হয় ধীরে সুস্থে কথা বলা যাবে। এ বলে আকাশের আম্মুকে নিয়ে আকাশ নিজের বাসায় চলে গেল। আর এদিকে নেহা তার আব্বুকে নিয়ে তার বাসায় চলে আসে। এরপর চলে গেল 2 দিন। নেহা অনেক খুশি তার আব্বু সুস্থ হয়ে তার জীবনে ফিরে এসেছে, তাই আকাশের কাছে তার কৃতজ্ঞতার কোনো শেষ নেই। আকাশের আম্মু এখন কথা বলা চলাফেরা সবকিছুই করতে পারে। সেদিন বিকেলবেলা যখন ড্রয়িং রুমে বসে টিভি দেখছিলেন তখনই আকাশ অফিস থেকে আসে। আকাশের আম্মু তাকে ডেকে নিয়ে নিজের পাশে বসে আর বলে, বাবুর চাকরি অনেক হয়েছে, ব্যবসাও মোটামুটি ভালোই চলেছে, তাই আমি চাই এবার তুমি বিয়ে করে বাড়িতে বউ নিয়ে আসো। হ্যাঁ আম্মু, আমিও তোমাকে এই ব্যাপারেই বলবো ভাবছিলাম। ঠিক আছে, তাহলে ঐন্দ্রিলার মা বাবাকে বাংলাদেশে আসতে বল। ঐন্দ্রিলার কথা শুনে আকাশ কিছুটা থতমত খেয়ে যায়, তারপর বলতে থাকে, বিয়ে তো আমার হবে, তাহলে ঐন্দ্রিলার বাবা মা বাংলাদেশে এসে কি করবে?
তখন আকাশের আম্মু বলতে থাকে ঐন্দ্রিলার বাবা মায়ের সঙ্গে আকাশ আর ঐন্দ্রিলার বিয়ের ব্যাপারে কথা বলবে। আসলে তিনি জানতেন ঐন্দ্রিলার সঙ্গে আকাশের সম্পর্ক চলছে। কিন্তু তিনি এটা বুঝতে পারেনি তাদের মধ্যে শুধুই শারীরিক চাহিদা পূরণের জন্যই কিছুটা সম্পর্ক গড়ে উঠেছিল, কিন্তু বর্তমানে তাদের সঙ্গে সেরকম কোনো যোগাযোগ নেই। এর পেছনে প্রধান কারণ হলো আকাশ এই মুহূর্তে ঐন্দ্রিলাকে নিজের জীবনে চায় না। কারণ সে যেদিন নেহাকে সামনাসামনি দেখেছিল সেদিন থেকে সে নেহাকেই ভালোবেসে ফেলেছে। আর ওই মুহূর্তে নেহাকে ভালোবেসে ফেলার কারণেই নেহার বাবার চিকিৎসার দায়িত্ব নেয় এবং কোনো শর্ত ছাড়াই নেহার বাবাকে সম্পূর্ণ নিজের খরচে চিকিৎসা করিয়ে বাংলাদেশে ফিরিয়ে এনেছে। তাই আকাশ তার আম্মুকে বলে বিয়ে করতে পারবে না, সে অন্য একজনকে ভালোবাসে। তখনই তার আম্মু ঠাস করে তার গালে একটা থাপ্পড় বসিয়ে দিয়ে বলতে থাকে ঐন্দ্রিলাকে যখন সে ভালোবাসে না তাহলে এতদিন ধরে সঙ্গে সময় কেন কাটালো, কেন ঐন্দ্রিলা মেয়েটা বাংলাদেশে এসে তার সঙ্গে রুম শেয়ার করেছে। এগুলোর কারণ কি তখন আকাশ বলতে থাকে ঐন্দ্রিলারও শারীরিক মানসিক কামনা পূরণের জন্য কোনো একজন মানুষের প্রয়োজন ছিল আর তারও, তাই তাদের মধ্যে কিছুটা সময় কেটেছে। কিন্তু তার মানে এই নয় যে আকাশ তাকে ভালোবাসে। তখনই আকাশের আম্মা বলতে থাকে আকাশ ঐন্দ্রিলাকে ভালো নাই বাঁচতে পারে, কিন্তু ঐন্দ্রিলা তো আকাশকে ভালোবাসে আর আকাশকে বিয়ে করতে চায়। ওই মুহূর্তে আকাশ বলে কেউ একজন মানুষ আমাকে ভালোবাসতেই পারে, কিন্তু তার মানে এই নয় যে সেই মানুষটাকেও আমার ভালোবাসতে হবে। আমি অন্য একজনকে ভালোবাসি আর বিয়ে যদি করতে হয় আমি তাকেই করব। কথাটা শুনে আকাশের আম্মা অনেক বেশি ক্ষেপে যান আর বলতে থাকেন ওই মেয়েটাকে তার সামনে নিয়ে আসতে। তখন আকাশ তার আম্মুকে বলে মেয়েটার সঙ্গে এখনও আমার সেভাবে কোনো কথা হয়নি, তবে আমি মেয়েটার সঙ্গে কথা বলে নিশ্চয়ই খুব তাড়াতাড়ি তোমার সামনে নিয়ে আসব। এই বলে আকাশ তখন সেখান থেকে চলে যায়। এদিকে সেদিন রাতের বেলা আকাশ নেহার নাম্বারে ফোন করে। নেহা তখন কাজকর্ম শেষ করে বিছানায় শুয়েছিল। আকাশের ফোন পেয়ে নেহা ফোনটা রিসিভ করে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, এই তো ভালোই আছি। আপনার সঙ্গে আমি কিছু কথা বলতে চাই, তার জন্য আপনার সঙ্গে আমি একটু সরাসরি দেখা করতে চাই। আপনার কি আমার সঙ্গে দেখা করার জন্য একটু সময় হবে? এভাবে বলছেন কেন? আপনি আমার অনেক বড় উপকার করেছেন, আর তার জন্য আমি আপনার সঙ্গে দেখা করতেই পারি। বলুন কোথায় আর কখন দেখা করতে হবে? কাল দুপুর 2টায় আপনি একবার আমার অফিসে চলে আসবেন, আমি সেখানেই আপনার সঙ্গে কথা বলতে চাই। আচ্ছা ঠিক আছে, এই কথা বলে নেহা ফোনটা কেটে দেয়। আর পরের দিন দুপুরের দিকে নেহার রেডি হয়ে বাসা থেকে বের হতে যাবে এমন সময় তার আব্বু জিজ্ঞাসা করে নেহা কোথায় যাচ্ছে। তখন নেহা তার আব্বুকে সব কিছু খুলে বলে আর তার আব্বু তাকে যেতে দেয়। নেহা আকাশের কেবিনের দরজার সামনে দাঁড়িয়ে নক করলো। আকাশ নেহাকে দেখেই ভিতরে আসতে বলল। কেবিনের ভিতর প্রবেশ করে নেহা তো একদম অবাক, এটা অফিসের কেবিন নাকি কারোর বাসর ঘর সাজানো। নেহা মনে কোনো প্রশ্ন আসলে নেহা আবার সেটা চেপে রাখতে পারে না, তাই সে আকাশকে জিজ্ঞাসা করেই বসে এটা অফিস নাকি বাসর ঘর? কেন, আপনার পছন্দ হয়নি? মানুষ সৌন্দর্যের পূজারী, সুন্দর একটা জিনিস পছন্দ হবে না কেন? অবশ্যই পছন্দ হয়েছে, কিন্তু এটা তো আপনার অফিস। আকাশ তখন নিজের চেয়ার থেকে উঠে ডেস্কের ড্রয়ার থেকে একটা ডায়মন্ডের নেকলেস বের করে একটা ফুলের তোড়া হাতে নিয়ে নেহার সামনে হাঁটু গেড়ে বসে বলতে থাকে জানো, আমি জীবনে অনেক মেয়ের শরীরের স্বাদ নিয়েছি। একটা সময় ছিল যখন তোমার শরীর আমায় খুব টানতো। নতুন শরীরের গন্ধ পেলে আমি ওখানে ছুটে যেতাম। যেভাবেই হোক ওই শরীরটা আমার চাই। কিন্তু যেদিন আমি প্রথম তোমায় বোরকা ছাড়া দেখলাম, তোমার এই চেহারা, তোমার মায়াবী মুখ সব কিছুই আমাকে কেন যেন একটা অসম্ভব মায়ায় ফেলে দিয়েছে। আমি সেদিন তোমাকে সত্যি আমার শারীরিক চাহিদা পূরণের জন্যই ডেকে নিয়েছিলাম, কিন্তু যখন তোমার এই মায়াবী চেহারা খোলা দেখলাম, আর তখন আর আমি মায়ায় না পড়ে থাকতে পারলাম না। সত্যি ওই মুহূর্তে আমি তোমার প্রেমে পড়ে গেছিলাম। প্রেম করেছি বলে ভুল হবে, আমি তো তোমার মায়ায় পড়েছি। প্রেম মন থেকে মুছে যায়, কিন্তু মায়ায় একবার নিজেকে আর শক্ত করে ফেললে সেই মায়া থেকে আর নিজেকে কখনো কাটিয়ে ওঠানো যায় না। তাই আমি সারা জীবন তোমার সঙ্গে থাকতে চাই, তোমার ভালোবাসায় নিজেকে বাঁচিয়ে রাখতে চাই। আমি তোমায় ভালোবেসে ফেলেছি নেহা। আমার কি মনে হয় জানেন, আপনি সত্যি সত্যিই পাগল হয়ে গেছেন। আপনার মাথায় সমস্যা হয়েছে। কোথায় আপনি আর কোথায় আমি সেটা একবার চিন্তা করে দেখেছেন? হ্যাঁ ঠিক আছে যে একটা সময় হয়তো আমার বাবার সব কিছুই ছিল, কিন্তু এখন আমার বাবার মাথার উপরের ছাদটুকু ছাড়া আর কিছুই নেই। আপনি যদি আমাকে এইটুকু সাহায্য না করতেন তাহলে হয়তো আমি আমার বাবাকেও সুস্থ করে তুলতে পারতাম না, বাবাকেও হারিয়ে ফেলতে হতো। দেখো, আমি এত কিছু জানি না, এত কিছু জানতেও চাই না। আমি তোমায় ভালোবাসি নেহা, তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও, আমার মরণ ছাড়া কোনো পথ থাকবে না নেহা। আমি তোমায় বিয়ে করতে চাই। প্লিজ নেহা, উইল ইউ ম্যারি মি?
এই বলে আকাশ নেহার সামনে হাঁটু গেড়ে বসে কান্না করতে থাকে। নেহা কি করবে কিছুই বুঝতে পারছে না এই মুহূর্তে তার কোনটা করা উচিত। তবে তার একটা বিষয় একটু সংশয়ও লাগছে, আকাশ কি সত্যিই তাকে ভালোবাসে, বিয়ে করতে চায়, নাকি তার মনে অন্য কোনো চিন্তা চলছে। এগুলোই চুপচাপ দাঁড়িয়ে ভাবছে নেহা। তখনই আবার আকাশ বলতে থাকে নেহাকে কিছু অন্তত বলার জন্য, কিন্তু নেহা কি বলবে কিছুই ভেবে পাচ্ছে না, চুপচাপ দাঁড়িয়ে আছে। নেহা কিছু অন্তত বলো, এইভাবে চুপ করে থেকো না। আমি তোমার কাছ থেকে কিছু শুনতে চাই, ভালোবাসার কথা শুনতে চাই। প্লিজ নেহা বলো, আমাকে ভালোবাসো, বলো ভালোবেসে আমায় আপন করে নেবে। প্লিজ নেহা কিছু বলো। দেখুন, আপনি আমার যে উপকার করেছেন সেটার প্রতিদান দেওয়ার মতো কোনো ক্ষমতা আমার নেই। আমি কোনোদিনও আপনার এই উপকারের প্রতিদান দিতে পারবো না। তবে আপনার এই প্রপোজালটাও আমি মেনে নিতে পারবো না, কারণ আপনি হয়তো আমায় পছন্দ করেন, কিন্তু আপনার ফ্যামিলি তো আছে। আপনার ফ্যামিলি কোনোদিন আমাকে পছন্দ নাও করতে পারে। তবে হ্যাঁ, আপনি যদি আপনার ফ্যামিলিকে নিয়ে আমার বাবার কাছে আসতে পারেন, অবশ্যই আমি বিষয়টা ভেবে দেখব। এই বলে নেহা সেখান থেকে চলে গেল। আকাশ আর কিছুই ভাবতে পারছে না, কারণ সে নেহাকে মন থেকে ভালোবেসে ফেলেছে। নেহাকে ছাড়া সে কোনোভাবেই থাকতে পারবে না। তাই সে মনে মনে চিন্তা করলো তার আম্মুর সঙ্গে কথা বলবে এবং যেভাবেই হোক তার আম্মুকে রাজি করাবে। এই চিন্তা করতে করতে সেদিন বিকেলবেলা সে বাড়িতে আসলো। বাড়িতে সে দেখতে পেল তার আম্মু নিজের রুমে বসে আছে। তখনই সে তার আম্মুর রুমে গেল আর তার আম্মুর পাশে বসে বলতে লাগলো নেহার কথা। নেহার কথা শুনে তার আম্মু এটা কোনোভাবেই মেনে নিতে চায় না। তিনি পরিষ্কার জানিয়ে দিলেন ঐন্দ্রিলাকে ছাড়া আকাশ অন্য কাউকে বিয়ে করতে পারবে না। ঐন্দ্রিলা বিদেশি কালচারে বড় হওয়া বড়লোক বাবার একমাত্র মেয়ে। তাকে বিয়ে করলে আকাশ রাজকন্যা আর রাজত্ব দুটোই একসঙ্গে পাবে। কিন্তু নেহার বাবার যদিও অতীতে কিছু ছিল, কিন্তু বর্তমানে কোনো কিছুই নেই, তাই নেহাকে বিয়ে করার প্রশ্নই ওঠে না। যতটুকু দয়া দেখানো দেখিয়েছে, কিন্তু এরপর আর কোনো কিছুরই প্রয়োজন নেই। আকাশ নাছোড়বান্দা। তাছাড়া সে নেহাকে সত্যিই ভালোবাসে। নেহাকে ছাড়া সে অন্য কাউকে কোনোদিনও বিয়ে করবে না। তাই সে তার আম্মুকে পরিষ্কার জানিয়ে দেয় নেহাকে যদি সে বিয়ে করতে না পারে তাহলে সে নিজের জীবন শেষ করে দিবে, কিন্তু তারপরেও নেহা ছাড়া অন্য কাউকে তার জীবনে আসতে দেবে না। এই বলে সে তার আম্মুর রুম থেকে বেরিয়ে নিজের রুমে চলে গেল। ঠিক এই মুহূর্তে নেহা আকাশকে ফোন দেয়। আকাশ মনে মনে ভাবছিল নেহা হয়তো তাকে বিয়ে করতে রাজি হবে, এই কথাই বলবে, কিন্তু নেহা বলে তার উল্টো কথা। কি ব্যাপার, আমার কথার কাজে মিলল তো? দেখলেন তো, আপনার আম্মু কোনোদিন এই সম্পর্ক মেনে নেবে না। তাই কোনো সম্পর্কে জড়ানোর আগে তার ভবিষ্যৎ কি হবে সেটা আগে চিন্তা করা উচিত। কথাটা বলে নেহা ফোনটা কেটে দেয়। আকাশ চিন্তা করতে থাকে কিভাবে কি করা যায়। যেভাবে হোক সে তার আম্মুকে রাজি করাবে এবং নেহাকেই বিয়ে করবে। কিন্তু পরের দিন সকালে ঘটে অন্যরকম এক ঘটনা। সকালবেলা আকাশের আম্মু বাসা থেকে বের হন গাড়ি নিয়ে। আকাশ হয়তো মনে মনে ভেবেছিল তার আম্মু কোথাও ঘুরতে যাবে, কিন্তু তার আম্মু সেটা না করে সোজা নেহার বাড়ির ঠিকানা নিয়ে সেখানে চলে যায়। বাসায় ঢুকে দেখতে পান নেহা আর তার আব্বু সকালে নাস্তা তৈরি করছে। নেহা আকাশের আম্মুকে দেখা মাত্রই সালাম দেয়, তারপর বসতে বলেন। কিন্তু আকাশের আম্মু নেহার সালামের উত্তর না দিয়েই নেহার আব্বুর দিকে তাকিয়ে বলতে থাকে, বাহ, চালটা তো ভালোই চেলেছেন। প্রথমে আপনার মেয়েকে দিয়ে আমার ছেলেকে ভুলিয়ে বালিয়ে নিজের চিকিৎসাটা করিয়ে দিলেন, আর এখন আপনার মেয়েকে আমার ছেলের গলায় ঝুলিয়ে দিতে চাইছেন। এসব আপনি কি বলছেন? আপনার কোথাও ভুল হচ্ছে। আমরা এমন কেন করতে যাব? আমি ভুল বলছি না, ভুল বলছি তাই না? শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছেন। দেখুন, আমি আপনাদেরকে পরিষ্কার জানিয়ে দিচ্ছি, আপনার মেয়েকে কোনো দিনও আমি আমার পুত্রবধূ হিসেবে মানব না। আর এই মেয়ে তোমাকে আমি কি বলবো ভেবে পাই না। একটা মেয়ে হয়ে এরকম কেন তুমি? আমার ছেলেটাকে সহজ সরল হয়ে ফাঁসিয়ে নিয়েছো তাই না? দেখুন আন্টি, আপনি ভুল ভাবছেন। আমি আপনার ছেলেকে কেন ফাঁসাতে যাব? আপনার ছেলে নিজেই আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছে, কিন্তু আমি তাকে না বলে দিয়েছি, এবং এটা বলে দিয়েছি সে যদি তার ফ্যামিলিতে রাজি করাতে পারে তাহলে আমি তাকে বিয়ে করব। আকাশের আম্মু তখনও নেহার কথা না শুনে নেহাকে আর উল্টো পাল্টা চারটা কথা শুনিয়ে সেখান থেকে চলে যায়। আর এদিকে নেহা তখন ড্রয়িং রুমে বসে বসে কান্না করতে থাকে। নেহার আব্বু নেহার মাথায় হাত রেখে বলে, মারে চিন্তা করিস না, আসলে আমাদের কপালটাই খারাপ। তা না হলে কেন আমাদের সঙ্গে এরকমটা হতে হলো? নেহা তখন তার আব্বুর কথার কোনো উত্তর না দিয়ে নাস্তা না করে নিজের রুমে চলে গেল আর বিছানায় শুয়ে কান্না করতে লাগলো। কান্না করতে করতে সে আকাশের নাম্বারে ফোন দিল আর বলতে লাগলো আকাশকে না করেছিল এই সম্পর্ক নিয়ে আগানোর জন্য, কিন্তু তারপরে আকাশ কেন এরকম করলো? কেন আকাশের আম্মু এসে এভাবে তাদের অপমান করে গেল? এইটুকু উপকার করেছে বলেই কি এভাবে অপমান করবে? নাকি আত্মসম্মান তাদের আছে, অন্য কারণ নেই? নাকি এইসব কথা শুনে আকাশ কী বলবে কিছুই ভেবে পাচ্ছে না। আকাশ তার আম্মুর উপর প্রচণ্ড পরিমাণ ক্ষেপে গেল। ড্রয়িং রুমে বসে অপেক্ষা
করতে লাগলো যতক্ষণ তার আম্মু ফিরে আসবে। কিছুক্ষণের মধ্যেই তার আম্মু বাসায় প্রবেশ করে, আর বাসায় প্রবেশ করা মাত্রই আকাশ চিৎকার দিয়ে বলতে লাগে, জীবনটা আমার নাকি তোমার? আমার জীবনে কে থাকবে না থাকবে সেটাকে আমি ঠিক পারবো নাকি তুমি? তুই এই সামান্য 2 টাকার একটা মেয়ের জন্য আমার সঙ্গে এভাবে চিৎকার দিয়ে কথা বলছিস? তুই হয়তো ভুলে যাচ্ছিস আমি তোর কে হই। না, আমি এখনো এটা ভুলে যাইনি যে তুমি আমার আম্মু হও। আর এটা ভুলে যাইনি বলেই তো এখনো তোমার সঙ্গে ভদ্রভাবে কথা বলছি। আর যদি তুমি আমার আম্মু না হতে তাহলে আজ হয়তো এখানে কি হতো সেটা আমি কল্পনাও করতে পারছি না। এই বলে আকাশ নিজের রুমে চলে গেল আর সঙ্গে সঙ্গে দরজাটা বন্ধ করে দিল। এরপর 3 দিন চলে গেল, আকাশ রুমের দরজা খুলে না, কারো সঙ্গে কোনো কথাও বলে না, খাবার খায় না। আকাশের আম্মু পড়ে গেলেন মহাচিন্তায়। অপরদিকে তিনি ফোনে ঐন্দ্রিলার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেন। ঐন্দ্রিলা তখন ওনাকে জানান আকাশ তার সঙ্গে কোনো যোগাযোগ করছে না, সে আকাশের সঙ্গে যোগাযোগ করলেও আকাশ তার ফোন তুলছে না। তখন তিনি আকাশের ব্যাপারে সবকিছু ঐন্দ্রিলাকে জানান এবং রিকোয়েস্ট করেন বাংলাদেশে এসে আকাশকে একটু ইমপ্রেস করার চেষ্টা করতে। তিনি ঐন্দ্রিলার সঙ্গে আকাশের বিয়ে দিতে চান। এই কথা শুনে ঐন্দ্রিলা সঙ্গে সঙ্গেই ফ্লাইটের টিকিট বুক করে এবং পরের দিনেই বাংলাদেশে ফিরে আসে। ঐন্দ্রিলা আকাশের রুমের দরজার সামনে দাঁড়িয়ে নক করছে, কিন্তু আকাশও দরজা খুলছে না, কোনো কথাও বলছে না, চুপচাপ রুমে বসে সিগারেট টানছে। এই 4 দিনে আকাশ পুরো রুমটা সিগারেট দিয়ে ভরে ফেলেছে। ঐন্দ্রিলা প্রায় 2 ঘন্টা ধরে আকাশের রুমের দরজার সামনে নক করছে। 2 ঘন্টা পর আকাশ রুমের দরজা খুলে তার চেহারার দিকে তাকানো যাচ্ছে না, ঠোঁট দুটো সিগারেটের আগুন দিয়ে পুড়ে ফেলেছে। চেহারা তো ঠিক ওই রকম অবস্থায়। ঐন্দ্রিলা আকাশকে নিয়ে ড্রয়িং রুমে চলে আসে, আকাশের পাশে বসে বলতে থাকে, আকাশ, আমি তোমায় ভালোবাসি। তোমাকে আমি আমার নিজের চাইতেও অনেক বেশি ভালোবাসি। তুমি কেন করছো আমার সঙ্গে এরকম? আর এ কি অবস্থা করেছো তোমার? আকাশ তখন বলতে থাকে ঐন্দ্রিলাকে ভালোবেসে নিজের কাছে পাওয়ার কোনো ইচ্ছাই তার কোনোদিনই ছিল না, বরং শারীরিক চাহিদা ছিল, তারও শারীরিক চাহিদা ছিল। ঐন্দ্রিলাও আকাশকে ব্যবহার করেছে, আকাশ ঐন্দ্রিলাকে ব্যবহার করেছে, এর বেশি কিছুই না। তখন কি বলবে কিছুই ভেবে পায় না, আসলেও আকাশকে বিয়ে করার স্বপ্নই দেখছিল। আকাশের মতো হ্যান্ডসাম কিং বড়লোক ছেলে দেখলে কে না বিয়ে করতে চাইবে। আকাশের কথা শুনে স্তব্ধ হয়ে যায়, কিভাবে কিছুই ভেবে পায় না। বেশ কিছুক্ষণ চুপ থাকার পর ঐন্দ্রিলা বলতে থাকে, তুমি আমার থেকে আমার সর্বকিছু কেড়ে নিলে, আর এখন বলছো তুমি আমাকে বিয়ে করবে না? তখন আকাশ বলে সে তো আর তার সঙ্গে জোর করে কোনো কিছুই করেনি, দুজনের সম্মতিতে সবকিছু হয়েছে, তাহলে এখানে এত কথা আসছে কোথা থেকে? এই বলে ঐন্দ্রিলাকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে নিজের রুমে চলে গেল। এদিকে ঐন্দ্রিলা ড্রয়িং রুমে বসে কান্না করতে থাকে। ঠিক ওই সময় আকাশের আম্মু ড্রয়িং রুমে আসে, এভাবে ঐন্দ্রিলাকে কান্না করতে দেখে তিনি প্রশ্ন করেন, কি ব্যাপার ঐন্দ্রিলা, কি হয়েছে? তুমি এভাবে কান্না করছো কেন? অতঃপর ঐন্দ্রিলা আকাশের আম্মুকে সবকিছু খুলে বলে। আকাশের আম্মু তখন তাকে কি বলে সান্ত্বনা দেবে সেটাই ভেবে পায় না, কারণ তিনি ভেবেছিলেন ঐন্দ্রিলা সামনে আসলে আকাশ হয়তো সবকিছু ভুলে যাবে আর ঐন্দ্রিলাকে বিয়ে করতে চাইবে। এই জন্য হয়তো তিনি সুদূর সুইজারল্যান্ড থেকে বাংলাদেশে নিয়ে এসেছিলেন। কিন্তু আকাশ তো ঐন্দ্রিলার কোনো কথাই শুনল না, উল্টে এক প্রকার ঐন্দ্রিলাকে সে অপমান করলো। আকাশের আম্মু তখন মনে মনে বলতে থাকে তিনি নেহাকে কোনোদিনও মেনে নেবেন না, আকাশ কী করে নেহাকে বিয়ে করে সেটাও তিনি দেখে নেবেন। এই বলে তিনি নিচের রুমে চলে যান। অপরদিকে আকাশ আবার রুমে এসে দরজা লাগিয়ে দেয়। এরপর আরও 3 দিন কেটে গেল। আকাশ খাওয়া দাওয়া সবকিছু বাদ দিয়ে রুমের মধ্যেই বসে আছে। আকাশের আম্মু তখন অনেকটাই চিন্তায় পড়ে গেলেন, কিভাবে তিনি নিজের ছেলেকে সঠিক পথে ফিরিয়ে আনবেন, এই চিন্তাই তিনি করছিলেন। কিন্তু চিন্তা করেও কোনো লাভ হলো না, কারণ তিনি কোনো উপায় খুঁজে পেলেন না। ঐন্দ্রিলাকে নিয়ে তিনি নিজের রুমে চলে আসেন আর রুমে বসে বসে চিন্তা করতে থাকেন কিভাবে কি করা যায়। তখনই ঐন্দ্রিলা আকাশের আম্মুকে বলতে লাগলো, নেহাকে উধাও করে দিলেই তো আর নেহা আকাশের জীবনে থাকবে না, আর কোনোদিন আকাশও নেহার কথা মনে করবে না। আকাশের আম্মু তখন বলতে লাগলো, এটা তো একদম সঠিক আইডিয়া, এটা তো আগেই চিন্তা করা উচিত ছিল, কিন্তু এই চিন্তা তো আগে মাথায় আসেনি। যেমন চিন্তা তেমনই কাজ। আকাশের আম্মুর গুন্ডা বাহিনীর সঙ্গে পরিচয় ছিল, তাই তিনি গুন্ডা বাহিনীর একটা ছেলের সঙ্গে ফোনে কথা বলেন এবং নেহাকে তুলে নেওয়ার কথা বলেন। সেদিন দুপুরবেলা নেহা কোনো একটা কাজে বাসা থেকে বের হয় আর তারপর বাসায় ফিরে আসে না। এদিকে নেহার আব্বু নেহার বাসায় ফিরে না আসায় অনেকটা চিন্তিত হয়ে পড়ে। তিনি নেহার নাম্বারে বারবার ফোন করতে থাকেন, কিন্তু নেহার ফোন সুইচ অফ বলছিল। এমন অবস্থায় তিনি কি করবেন কিছুই ভেবে পাচ্ছিলেন না। তখনই হঠাৎ আকাশের কথা মনে পড়লো, তাই তিনি নিজের ফোন থেকে আকাশকে ফোন করলেন আর সবকিছু খুলে বললেন। এ কথা শুনে আকাশের মাথায় যেন বাজ পড়ার মতো অবস্থা। হঠাৎ করে নেহা কোথায় চলে গেল আর ফোন কেন অফ করে রেখেছে সে কোনো কিছুই বুঝতে পারছে না। আকাশ তখনই নিজের ফোন থেকে নেহাকে ফোন করে, কিন্তু নেহার ফোন সুইচ অফ বলে। তখনই সে মনে মনে কিছু একটা আঁচ করছিল, এতে হয়তো তার আম্মু এবং ঐন্দ্রিলা যুক্ত আছে। তাই সে এক মুহূর্ত দেরি না করে তার আম্মু রুমে চলে গেল এবং তার আম্মুকে বলতে লাগলো, আমি খুব ভালো করে
জানি নেহার হঠাৎ করে হারিয়ে যাওয়ার পেছনে তোমাদের দুজনের হাত আছে। একটা কথা আমি তোমাদের দুজনকে পরিষ্কার করে বলে দিচ্ছি, যদি আমার নেহার কিছু হয় তাহলে কিন্তু আমি তোমাদের ছাড়বো না বলে দিলাম। তুই আমাদেরকে হুমকি দিচ্ছিস কেন? আমরা কি কোনো কিছু করেছি নাকি? তোমরা কি করেছো না করেছো সেটা খুব ভালো করে জানো, আর আমিও এটা খুব ভালো করে জানি। নেহার পৃথিবীতে কোনো শত্রু নেই, শুধুমাত্র তোমরা দুজন ছাড়া। তবে যদি আমার নেহার কিছু হয়, কসম ওই খোদার আমি তোমাদের ছাড়বো না। এই বলে আকাশ বাসা থেকে বের হয়ে পড়ে, হন্যে হয়ে খুঁজতে থাকে নেহাকে, কিন্তু কোথাও খুঁজে পায় না। কোথাও খুঁজে পাবে না। আগে এত বড় শহর, তার মধ্যে কোথায় খুঁজে পাবে? আগে এত বড় শহর, তার মধ্যে একজন মানুষ হারিয়ে গেলেই খুঁজে পাওয়া যায় না, আর সেখানে নেহাকে কিডন্যাপ করা হয়েছে। এখানে তো এই বিষয়টা আরও দুষ্কর। অপরদিকে ছেলেগুলো নেহাকে নিয়ে এসে একটা পুরনো ভাঙা বাড়িতে রেখেছে। 2 দিন পর আজ নেহার জ্ঞান ফিরে এসেছে। নেহা চোখ মেলে তাকিয়ে দেখে একটা ভাঙা করে তাকে বন্ধ করে রাখা হয়েছে। তখনই নেহা ওই ছেলেগুলোকে প্রশ্ন করে, তোমরা আমাকে এখানে বন্দি করে রেখেছো কেন? আমি তোমাদের কি ক্ষতি করেছি? তুই আমাদের কোনো ক্ষতি করিসনি, তবে আমরা তোকে আন্দ্রিলা ম্যাডামের কথায় এখানে তুলে আনতে বাধ্য হয়েছি। যতদিন না আকাশ তার আর আন্দ্রিলা ম্যাডামের বিয়ে হচ্ছে, ততদিন তুই এখানে বন্দি থাকবি। এই বলে ছেলেগুলো দরজাটা বাইরে থেকে লাগিয়ে দিয়ে চলে গেল। নেহা ততক্ষণে বুঝতে পারলো আসলে বিষয়টা আকাশের আম্মু তাকে মেনে নেবে না বলেই তার সঙ্গে এরকম কিছু করছে। নেহা তখন মনে মনে আল্লাহর নাম জপ করতে থাকে আর কিভাবে এখান থেকে বের হবে সেই চিন্তা করতে থাকে। এভাবে সারাটা রাত কেটে গেল। পরের দিন সকালবেলা ছেলেগুলো আবার সেখানে আসে নেহা সেখানে আছে কিনা সেটা দেখার জন্য। নেহা তখন আবার ওই ছেলেগুলোকে অনেক রিকোয়েস্ট করে বলতে থাকে তাকে এখান থেকে ছেড়ে দেওয়ার জন্য। সে আকাশের জীবন থেকে অনেক দূরে চলে যাবে। আকাশের জীবনে সে আর কোনোদিনও আসবে না। কিন্তু ওই ছেলেগুলো নেহার কোনো কথাই শোনে না, উল্টো বলতে থাকে, আব্বে, এই তোকে বললাম না কোনো কথা বলিস না। ম্যাডাম আর স্যারের বিয়েটা হয়ে গেলেই তোকে যেখান থেকে তুলে এনেছি সেখানে দিয়ে আসব। তোর চিন্তার কোনো কারণ নেই। আমি যদি বলি তোদের চিন্তার কারণ এখানে চলে এসেছে। কথাটা শোনা মাত্রই উপস্থিত সবাই পেছনের দিকে ফিরে তাকায়, আর তখনই দেখতে পায় আকাশ সেখানে দাঁড়িয়ে আছে। আকাশকে দেখে নেহার মনে কিছুটা আশার সঞ্চার হলো। সে মনে মনে ভাবতে লাগলো এবার তো এখান থেকে বেরোতে পারবে। ছেলেগুলো আকাশকে দেখা মাত্রই আকাশের উপর আক্রমণ করলো। আকাশও তাদের প্রতিহত করলো। আকাশ ছেলেগুলোর এমন অবস্থা করলো যেটা কল্পনার বাইরে ছিল। একদম মেরে হাড়গোড় গুঁড়ো করে দিয়েছে। ওদের এখন আর উঠে দাঁড়ানোর মতো ক্ষমতাটুকুও নেই। আগামী 6 মাসে বিছানা থেকে উঠতে পারবে কিনা তারও কোনো ঠিক ঠিকানা নেই। আকাশ ছেলেগুলোকে ওইখান থেকে হসপিটালে পাঠিয়ে দিয়ে সেখান থেকে নেহাকে নিয়ে সোজা কাজী অফিসে চলে গেল। এই পুরোটা সময় নেহা একদম মুখ বন্ধ করে আছে, কোনো কথাই বলছে না। কিন্তু এখন আর নেহা নিজের মুখ বন্ধ রাখতে পারলো না। সে আকাশকে বলতে লাগলো, আমরা এখানে কেন এসেছি? আকাশ নেহার কথার কোনো উত্তর দেয় না। ভিতরে গিয়ে কাজী সাহেবকে উদ্দেশ্য করে বলতে থাকে তারা দুজন বিয়ে করবে এবং 10 মিনিটের মধ্যেই বিয়ের ব্যবস্থা করতে। কাজী সাহেব তখন আকাশের কথায় কোনো উত্তর না দিয়ে তাড়াতাড়ি করে সব কিছু রেডি করেন। তিনি আকাশের পরিচিত ছিলেন, তিনি খুব ভালো করেই জানেন আকাশের বিরুদ্ধে গেলে তার সঙ্গে কি হতে পারে। কাজী সাহেব লেখালেখির কাজ শেষ করে সেটা আকাশের দিকে এগিয়ে দেয়। আকাশ তখন ওই রেজিস্ট্রি পেপারে সাইন করে নেহাকেও রেজিস্ট্রি পেপারে সাইন করতে বলে। নেহা তখন অবাক হয়ে আকাশের দিকে তাকিয়ে কোনো কথাই বলে না। আকাশ তখন ধমক দিয়ে আবার নেহাকে বলতে থাকে, কি হলো, তোমাকে না সাইন করতে বলেছি, তাহলে তুমি সাইন করছো না কেন? কিন্তু তোমার আম্মু তো আমাকে মেনে নিবে না। আকাশ তখন আবারও নেহাকে ধমক দিয়ে বলতে থাকে বিয়েটা সে করছে, তার আম্মু নয়। তাই নেহা আর কোনো উপায়ান্তর খুঁজে না পেয়ে রেজিস্ট্রি পেপারে সাইন করে দিল। আর তখনই আবারও আকাশ নিজের পকেট থেকে সেদিনের ডায়মন্ডের নেকলেসটা বের করে সেটা নিজের হাতে নেহার গলায় পরিয়ে দেয়। আর তারপর নেহার কপালে আলতো করে একটা ভালোবাসার পরশ এঁকে দিয়ে বলে, আজ থেকে তুমি আমার শুধুমাত্র আমার এবং সম্পূর্ণরূপে আমার। আজ থেকে তোমার আর আমার মতে কোনো বাধা রইল না, আর পৃথিবীর এমন কোনো শক্তি নেই যেটা আমার থেকে তোমাকে আলাদা করবে। কিন্তু তোমার আম্মুর বিরুদ্ধে কি এই কাজটা করা কি উচিত হলো তোমার? আকাশ তখন বলতে থাকে, যে মানুষটা নিজের ছেলের ভালো চায় না, যে মানুষটা চায় না তার ছেলে ভালোবাসার মানুষটাকে সঙ্গে নিয়ে ভালো থাকুক, সে আর যাই হোক কোনো দিনও মায়ের অধিকার খাটাতে পারে না। এই বলে আকাশ নেহাকে নিয়ে সোজা বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। বাড়িতে এসে কলিং বেল চাপ দিতেই তার আম্মু এসে দরজা খুলে আকাশের সঙ্গে নেহাকে দেখে তিনি প্রচণ্ড পরিমাণে রাগান্বিত হন আর বলতে থাকেন, এসব কি হচ্ছে আকাশ? তুমি এই মেয়েটাকে কেন এখানে নিয়ে এসেছো? মেয়েটা কাকে বলছো? ওকে আমি বিয়ে করেছি, এবারে পুত্রবধূ, তাকে সসম্মানে বরণ করে ঘরে নাও। আকাশের আম্মু তখন মুখটাকে ভিংচি মেরে বলতে থাকে তিনি নেহাকে
কোনো দিনও এই বাড়ির পুত্রবধূ হিসেবে মেনে নেবেন না, আর বরণ করে বাড়িতে তুলে নেওয়া তো অনেক দূরের ব্যাপার। এই বলে তিনি সেখান থেকে চলে যান। এটা দেখে নেহা মনে মনে অনেকটাই ব্যথিত হয়, কিন্তু মুখে সেটা প্রকাশ করে না। আকাশ সেটা বুঝতে পারে এবং সঙ্গে সঙ্গে নেহাকে তার পাজা কোলে তুলে এটা দেখে নেহা বলতে থাকে, আরে কি করছো? পড়ে যাবো তো, আর পড়ে গেলে তো কোমরে অনেক বেশি ব্যথা পাবো। আমাকে কি তোমার ক্যাঙ্গারুর বাচ্চা মনে হয় নাকি যে আমার শরীরের বিন্দুমাত্র শক্তি নেই? আমি আমার বউটাকে কোলে নিয়ে রুমে যেতে পারবো না? এই বলে আকাশ নেহাকে নিয়ে রুমে চলে গেল, আর সঙ্গে সঙ্গেই রুমের দরজাটা বন্ধ করে দিয়েছিল। আরে ভিউয়ার্স, আপনারা এখন এখানে কি করছেন? তারা তো রুমে গিয়ে বাসর করবে। আমরাও আর এখানে থেকে কি করব? চলুন আমরা চলে যাই, লোকের বাসর দেখতে হয় না। সুপ্রিয় ভিউয়ার্স, আমাদের আজকের গল্পটা এই পর্যন্তই ছিল। গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে ছোট্ট একটা কমেন্টে জানাবেন। আপনাদের ছোট্ট একটা কমেন্ট আমাদের নতুন একটা গল্প লিখতে উৎসাহিত করে। সবার শুভ কামনায় আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।